আমার আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বাংলাদেশে আস্তিক ও নাস্তিক যে ডিবেটটা হয়, এই ডিবেটটার মধ্যে ফান্ডামেন্টাল কিছু প্রেমিসের কিছু আমার কাছে মনে হচ্ছে যে সমস্যা রয়েছে। এটা শুধুমাত্র যে যারা হচ্ছে ঠিক মানে ধর্মের বিপরীতে আছেন বা ধর্ম বিশ্বাসের বিপরীতে আছেন তাদের মধ্যে যে শুধুমাত্র রয়েছে তা নয়, এবং যারা ধর্ম বিশ্বাসী রয়েছেন তাদের প্রেমিসের মধ্যেও প্রবলেম আছে। আমি আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, আমি ফিলোসফি নিয়ে স্টাডি করেছি, আমি নিজেও একজন বিজ্ঞানের ছাত্র এবং বিজ্ঞান নিয়ে আমার পড়াশোনা আছে এবং আই এম ভেরি ফ্যাসিনেটেড বাই সায়েন্স, এবং আমার নিজস্ব সায়েন্সের আমার বিভিন্ন ক্লাবের সাথে আমি জড়িত। তো আমি বিজ্ঞান বিরোধী নই, তবে আমি মনে করি না যে ধর্মকে নিয়ে যখন আলোচনাটা আসবে তখন ঠিক বিজ্ঞানকে এটার মুখোমুখি দাঁড় করাতে হবে। কারণ বিজ্ঞান এটা ইটসেলফ হচ্ছে যে এটা একটা স্পেকুলেটিভ নলেজ। আমি বিজ্ঞানকে ছোট করার জন্য বলছি না। আচ্ছা, একটু আপনাকে একটু থামাচ্ছি। আপনি মানে আমার একটু ক্লারিফিকেশন দরকার। আসলে আপনার কথা ক্লারিফিকেশন না থাকলে আমি আপনার কথা বুঝতে পারবো না, এই কারণে আপনাকে থামাচ্ছি। বিজ্ঞান বলতে আপনি কি বোঝেন সেটা আমাদেরকে একটু ব্যাখ্যা করেন। আচ্ছা, হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে বিজ্ঞান নিজে একটা স্পেকুলেটিভ নলেজ বোঝাচ্ছিলাম যে বিজ্ঞানের একটা স্কোপ রয়েছে। বিজ্ঞান হচ্ছে যেটা আমরা যে দুনিয়াটাকে দেখি, পৃথিবীটাকে দেখি, ভৌত বাস্তবতা যেটা আমরা বলি আর কি। এই ভৌত বাস্তবতার মধ্যে বিভিন্ন রিয়েলিটি যেটা ডিরেক্টলি সেন্স না, মানে যেটা আমরা ধরেন সূর্য ডিরেক্টলি আমরা দেখতেছি, চন্দ্র ডিরেক্টলি দেখতেছি, আকাশ জমিন সবকিছু আমরা ডিরেক্টলি দেখতেছি, কিন্তু কিছু জিনিস আছে যে জিনিসগুলোকে আমাদেরকে এম্পিরিক্যাল এভিডেন্সের মাধ্যমে স্টাডি করে, রিসার্চ করে, বা আমরা বিভিন্ন রকমের টেস্ট আর হাইপোথিসিসের মাধ্যমে আমাদেরকে কনক্লুশন ড্র করতে হয়। এবং যে কনক্লুশনটা আমরা ড্র করি, যে সিদ্ধান্তে আমরা উপনীত হই, এই সিদ্ধান্তটাও ফিক্স না। এই সিদ্ধান্তটাকে ফার্দার কেউ চাইলে চ্যালেঞ্জ করতে পারবে এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা দিনের শেষে বিজ্ঞানের দুর্বলতা না, এটা বিজ্ঞানের। কিন্তু আমি এখনো ক্লিয়ার হচ্ছি না। আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে বিজ্ঞান জিনিসটা কেন, এটা দিয়ে আমরা আমাদের প্রয়োজনটা কি, মানে বিজ্ঞান জিনিসটা আসলে কি, সেটা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম। দেখেন, বিজ্ঞান যে এই শব্দটা এখন আমরা ইউজ করি, এটা 1840 আগে এটা মেইনলি মেইন স্ট্রিম সোসাইটিতে ইউজ হইতো না। সায়েন্স যেটাকে আমরা বলি, এটা আগে এটা ন্যাচারাল, আপনি নিশ্চয়ই জেনে থাকবেন, আপনি হয়তো পড়াশোনা করেছেন ইনশাআল্লাহ। ভাই, আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি আপনি বোধহয় সেইটার উত্তর দিচ্ছেন না। আমি আপনাকে একটু ধরিয়ে দিই তাহলে। আমি আসলে কোন পয়েন্টটা, আমি আপনাকে বিজ্ঞানের সংজ্ঞাটা শুনুন, আমি হয়তো আমি আপনাকে একটু ধরিয়ে দিচ্ছি, একটু শুনেন। বিজ্ঞান হচ্ছে আমাদের সত্য জানার জন্য ব্যবহৃত একটা টুল, যেই পদ্ধতিটা ব্যবহার করে আমরা সত্য জানার একটা চেষ্টা করি। এটার আরো অনেকগুলা টুল থাকতে পারে, আরো অনেক মানে টুল দিয়ে আমরা সত্য জানার চেষ্টা করতে পারি। অনেক সময় আমরা ভালোভাবে দেখে এটা মানে জানার চেষ্টা করতে পারি, অনেক সময় শুনে জানার চেষ্টা করতে পারি, অনেক সময় গন্ধ শুকে জানার চেষ্টা করতে পারি। যখন দেখা যায় যে আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা এই জিনিসগুলার মানে সত্যতা যাচাই করা আমাদের পক্ষে অনেক সময় সম্ভব হয় না, যেমন অনেক সময় চোখ দিয়ে দেখার ভিতরে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, কান দিয়ে শোনার ভিতরে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের অনেক সীমাবদ্ধতা থাকতে পারে। সেই সীমাবদ্ধতাগুলোর কারণে আমরা সত্য জিনিসটাকে যাচাই করে দেখতে পারি না, সত্য জিনিসটা জানার চেষ্টা মানে জানতে পারি না ঠিকভাবে। এই কারণে আমরা একটা টুল তৈরি করেছি, মানে এটা হচ্ছে একটা পদ্ধতি আমরা তৈরি করেছি, যে পদ্ধতিটা দ্বারা আমরা সত্যে উপনীত হতে পারি, সত্যে উপনীত হওয়ার চেষ্টা, আরো প্রিসাইজলি বললে সত্যে উপনীত হওয়ার চেষ্টা করতে পারি। এবং এটা হচ্ছে বিশেষত একটা পদ্ধতি। বিজ্ঞান হচ্ছে এই বিশেষত একটা পদ্ধতি, যে পদ্ধতিটা ব্যবহার করে আমরা সত্যে উপনীত হওয়ার চেষ্টা করতে পারি। কিন্তু এই পদ্ধতিটার ভেতরেই এই জিনিসটাও দেয়া আছে, কিভাবে এই আমাদের এই যে মানে আমরা যে কনক্লুশনে আসতেছি, সেই কনক্লুশনটাকে আবার কিভাবে ভুল প্রমাণ করা যাবে, সেটাকে আবার কিভাবে আমরা যাচাই করে দেখব, সেই পদ্ধতি, সেটাও এই পদ্ধতিটার ভেতরেই দেয়া আছে। সুতরাং এই পদ্ধতিটা হচ্ছে একটা খুবই খুবই মানে মানে সত্য জানার জন্য সবচাইতে এখন পর্যন্ত প্রাপ্ত সবচাইতে ভালো পদ্ধতি। এর চাইতে ভালো পদ্ধতি আমাদের কাছে আর কিছু নাই। যদি এর থেকে ভালো কোনো পদ্ধতি, একটু শেষ করি ভাই, একটু শেষ করি। যদি এর থেকে কোনো ভালো পদ্ধতি থাকে তাহলে অবশ্যই আপনি সেটা আমাদেরকে দেখাতে পারেন যে এই পদ্ধতিটা হচ্ছে বিজ্ঞানের থেকে একটা ভালো পদ্ধতি, ভালো প্রসিডিওর সত্যকে জানার জন্য। তখন সেটা আলোচনা করা যাবে। কিন্তু এখন পর্যন্ত বিজ্ঞানের থেকে বেটার কোনো পদ্ধতি, যে পদ্ধতিটা ব্যবহার করে সত্যকে জানা যাবে, এরকম কোনো পদ্ধতি এখন পর্যন্ত নাই। আমার কথা কি ঠিক নাকি ভুল সেটা বলেন। না, আমি আপনার সাথে একেবারে 100% ঠিক একমত না, বাট মোটা দাগে আমি আপনার সাথে একমত। বিজ্ঞানের যে জায়গাটা আপনি বলেছেন যে আমরা সত্যকে আরো বেটার ভাবে জানতে চাচ্ছি এবং এটার জন্য একটা টুল আকারে ইউজ করছি, এটার সাথে আমার আসলে দ্বিমত নেই। কিন্তু আমি মনে করি না যে বিজ্ঞানই একমাত্র সত্য জানার একমাত্র মাধ্যম, বরং আমি একবার বলিনি, আপনি যে মানে একটা স্ট্রম্যান ফ্যালাসি করলেন। আমি একবারও বলি নাই যে এটা একমাত্র পদ্ধতি, এটা একবারও বলিনি, বরঞ্চ আমি এটা বলেছি, উল্টাটা বলেছি, এটার আরো পদ্ধতি থাকতে পারে। অমিত ভাই, আপনি কি শুনেছেন না যে আমি একটু আগে বলেছি যে এটার আরো পদ্ধতি থাকতে পারে? আচ্ছা, তাহলে আমার ভুল হয়েছে। আমি তাহলে দেখেন এই যে এইভাবে যদি না, আমি ভুল শুনেছি তাহলে ঠিক আছে, আই অ্যাপোলোজাইজ। পজিশনটা যদি ডিসঅনেস্ট থাকে, আস্তিক ভাই একটু শুনেন, পজিশনটা যদি ডিসঅনেস্ট থাকে এবং আপনি যদি আপনার কথা আমার মুখের ভিতরে ঠেসে দিয়ে দাবি করেন, এটাকে বলা হয় স্ট্রম্যান ফ্যালাসি। এটা হচ্ছে যুক্তিবিদ্যার অত্যন্ত মানে একটা মানে
কূটকৌশল, একটা কুযুক্তি। আচ্ছা, আমার কোনো ন্যূনতম নিয়ত নেই ভাই, আমার কোনো ন্যূনতম নিয়ত নেই কোনো স্ট্রম্যান তৈরি করার। স্ট্রম্যান কিন্তু ফিলোসফি আপনি করে ফেলেছেন, আপনি আচ্ছা, এইমাত্র এটা দাবি করলেন, আপনি না, এইমাত্র দাবি করলেন। আপনি তো একটু আগেই বললেন যে মানুষের শোনার ভুল হতে পারে, দেখার ভুল হতে পারে। আমি তো ডিবেট করে অভ্যস্ত না, না না, এই তার কারণে মানে হচ্ছে না না, আমি বলতে চাচ্ছি যে আপনার একটা প্রি ডিফাইন্ড ধারণা নিয়ে আপনি আমাদের লাইভে এসেছেন না, যে হ্যাঁ, এই আমার ডিফাইন্ড ধারণা থাকতে ভাই পারে। একটু এটা কথাটা আমাকে শেষ আপনি করতে দেন, কথাটা একটু শেষ ভেঙে করতে দেন, দরকার কথাটা কিন্তু একটু আপনি শেষ করতে বলতে দেন, দেন আমাকে। কথাটা একটু শেষ করতে দেন। আপনি একটা আচ্ছা, প্রি ঠিক আছে। ডিফাইন্ড ধারণা নিয়ে আমাদের লাইভে এসেছেন যে এই যে আজকে আমি যাব গিয়ে অমুকে অমুকে নাস্তিক, ওরা খালি বলে যে বিজ্ঞানী একমাত্র, বিজ্ঞানী একমাত্র। আমি গিয়ে তাদেরকে প্রমাণ করে দিয়ে আসবো যে বিজ্ঞান একমাত্র না, এটার থেকে এখন তো ভালো পদ্ধতি আছে। আপনি একটা স্ট্রম্যান করলেন আমার ব্যাপারে, ঠিক না? না না, এটা আপনি আমি একটা স্ট্রম্যান করলেন। আমি আপনার ব্যাকগ্রাউন্ড, আমি কোনো স্ট্রমেন্ট করিনি। আমি তো আমি কথাও তো বলতে পারি নাই ভাই আমি এখন আপনার পর্যন্ত। ব্যাকগ্রাউন্ডটা বলছি, আমি আপনার এই কথাটা কেন আপনি বলছেন তার একটা সম্ভাব্য কারণ আমি বলছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা এই ভাই আমি বলি, ভাই আপনি তো আমাকে বলতে দিচ্ছেন না। আপনি আচ্ছা, অনেক আসিফ কথা ভাই, বলেছেন। আসিফ ভাই, আমাকে আসিফ আমাকে ভাই একটু একটা বলতে কথা দেন। আমি কিছুক্ষণ বলে ভাই কথাটা এরপর আপনি একটা ফল্ট করেছেন, আপনি একটা ফল্ট করেছেন। যে ফল্টটা হচ্ছে আপনি একটা স্ট্রম্যান ফালাসি করেছেন। এই মাত্র আমি আপনাকে দেখিয়ে দিয়েছি, প্রয়োজনে আমরা ইউটিউব থেকে এই ভিডিওটা আবার রিমাইন্ড করে আমি দেখিয়ে দিব যে আমি বলেছিলাম যে আরো পদ্ধতি থাকতে পারে, বরঞ্চ আমি বলেছিলাম আরো পদ্ধতি থাকতে পারে, সেখানে আচ্ছা, আপনি আপনার বলছেন, পয়েন্ট তো আমি আমি নাকি অ্যাকসেপ্ট করে বলেছি? নিই ভাই। আপনার পয়েন্ট আমি না, অ্যাকসেপ্ট না, করি। আপনি এখন আমি যদি এখন ব্যাখ্যা আমাকে করছি কথা কেন, না বলতে দেন তাহলে তো আমি আর এখন আমি ফার্দার ব্যাখ্যা করছি কেন আপনি এই স্ট্রমেনটা করলেন, সেই কারণটা ব্যাখ্যা করছি। একটা সম্ভাব্য কারণ হতে পারে এটা যে আপনি ধরেই নিয়েছেন যে আজকে আমি যাব গিয়ে তাদেরকে দেখাই দিয়ে আসবো যে আমার তারা বলতেছে। আপনাদের এখানে কিন্তু আসার কোনো পরিকল্পনা ছিল না। আমি জাস্ট হঠাৎ দেখাতে আমি আসছি। আসিফ আমার ভাই কোনো একটা পরিকল্পনা প্রবলেম ছিল না। আসিফ ভাই, আমাকে একটু বলতে দেন অমিত ভাই। আপনাকে বলতে আচ্ছা, দেন, ঠিক আছে, আপনাকে বলতে বলেন, দেন, অমিত ভাই। আপনাকে বলবো। হ্যাঁ, আচ্ছা, বলেন অমিত ভাই, হ্যাঁ, বলেন, সমস্যা অসুবিধা নেই। কি হচ্ছে জানেন তো? অসুবিধা হচ্ছে যে আপনি না খুব এক্সাইটেড ব্যাপারটা নিয়ে, আপনি শুনছেন না কথাগুলো। দেখুন এখনই আমরা যে কথাটা বলিনি, আপনি সেই কথাটাও কিন্তু অ্যাড করেছেন। আপনি একটুখানি ধৈর্য ধরে শুনুন কি বলা হচ্ছে, তারপরে একটুখানি মন দিয়ে শুনুন। আপনাকে কথা বলার সময় কিন্তু দেওয়া হবে। দেখুন আপনি প্রথমত একটা জিনিস কি বলেছে আসিফ ভাই, সেই জিনিসটা পুরোপুরি শুনেননি। আপনি একটা নিজের একটা নিজে মনে করেছেন যে এই জিনিসটাই হয়তো আসিফ ভাই বলেছে। এই জন্য বলছি একটুখানি মন দিয়ে শুনুন আসিফ ভাই কি বলছে, মাঝখানে কথা না বলে একটুখানি শুনুন। আপনি অবশ্যই সময় পাবেন। আমি আমি মানে এই লাইভে অবশ্যই আমরা কথা বলতে অবশ্যই দিই, আপনি অবশ্যই সময় পাবেন, ঠিক আছে? আপনি একটুখানি ধৈর্য ধরে শুনুন। অমিত ভাই, আমি আসলে অনেকদিন ধরে ডিবেটগুলো দেখছি, তো আমার মোটামুটি জানা আছে। তারপর আপনারা বলেন, মাঝখানে বলেন। আমার কথাটা একটু শেষ করতে দেন। আপনি অনেকদিন ধরে লাইভ দেখলে আমাদের, আপনি এই কথাটা কখনোই বলতেন না যে আমরা বলেছি যে বিজ্ঞান হচ্ছে একমাত্র পদ্ধতি। এটা আপনি কখনোই বলতেন না। আপনি তাহলে আমাদের কোনো লাইভই শোনেন নাই ভাই। মানে আনফরচুনেটলি বলতে হচ্ছে যে আপনি কখনো আমাদের কোনো লাইভ শোনেন নাই। এটা একদম ভাই, আমি শুরুতেই বলেছিলাম যে আমার ভাই আপনি একটু নিজেকে মিউট রাখেন, নিজেকে মিউট রাখেন, তাহলে নিজেকে মিউট এটা রাখেন। আমার জন্য বলা মুশকিল হবে। আচ্ছা, আপনি আমার কতক্ষণ কথা বলবেন শেষ আমাকে করতে একটু দেন। বলেন। আমাকে আমার কথা শেষ করতে দেন আপনি। আমার একটু সময়ের স্বল্পতা আছে, তো আমাকে ভাই কিছু তাহলে আইডিয়া সময় দেন। স্বল্পতা থাকলে আপনি বিদায় হতে পারেন। না, আপনি আমাকে বলেন, আমার যদি সুযোগ থাকে আমি থাকবো, নাহলে চলে যাবো। জাস্ট আমাকে বললেই হবে। আপনার যাওয়ার ইচ্ছা হলে আপনি চলে যেতে পারেন, কিন্তু আমার হ্যাঁ, কথা শুনতে হবে। আমার কথা আচ্ছা, শুনতে হবে। কতক্ষণ এটা একটা আইডিয়া দিলে তো সমস্যা নেই। আমাকে যে 2 মিনিট 1 মিনিট দেখেন অমিত ভাই, আমি কিন্তু কথা শেষ করতে দিচ্ছি না। আসিফ ভাই আপনি সময় পাবেন, আপনি অবশ্যই, আমি তো বললাম সময় পাবেন। একটুখানি শান্ত হয়ে শুনুন। আচ্ছা, ঠিক আছে ভাই, আমি শুনতেছি, আমি ধৈর্য ধরে শুনতেছি। কিন্তু আমাকে যখন বলতে দিবেন তখন কাইন্ডলি আমাকে পুরোটা বলতে দিবেন প্লিজ। হ্যাঁ, আপনাকে বলতে দেওয়া হবে, ঠিক আছে? আমাদের যদি একটা অনেস্ট ডিসকাশন হয়, সেই অনেস্ট ডিসকাশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে সেই অনেস্টিটা থাকতে হবে। যে আমি কি বলছি সেটা আপনি মন দিয়ে শুনবেন, এবং আপনি কি বলছেন সেটা আমি মন দিয়ে শুনবো। আপনি যে কয়টা কথা বলেছেন প্রত্যেকটা কথা আমি মন দিয়ে শুনেছি। শোনার পরে সেই জায়গাতে আমি ধরেছি যে জায়গাতে ধরার প্রয়োজন ছিল। কিন্তু আনফরচুনেটলি আপনি আমার কথা একটা কথাও ঠিকভাবে শুনেছেন বলে আমার মনে হয় নাই। সেই কারণে আপনার ডিসকাশনটা কোনো অনেস্ট ডিসকাশন হবে না। আপনার ডিসকাশনটা হবে আপনি কিছু সেট করে নিয়ে আসছেন, কিছু লিখে নিয়ে আসছেন, বা কিছু পয়েন্ট করে নিয়ে আসছেন। সেটা আপনি মানে এটা কোথা থেকে আপনি পেয়েছেন এই ধরনের কথা, যে আমরা কখনো বলেছি যে একমাত্র বিজ্ঞান হচ্ছে একমাত্র পদ্ধতি, এটা কোথা থেকে পেয়েছেন? আমি বলেছি সবচেয়ে এখন পর্যন্ত প্রাপ্ত সবচেয়ে ভালো পদ্ধতি, শ্রেষ্ঠ পদ্ধতি, এর থেকে ভালো পদ্ধতি এখন পর্যন্ত আমাদের কাছে আর কিছু নাই, এই কথাটা বলেছি। কিন্তু আপনি সেটাকে বানিয়ে ফেলেছেন যে এটা আমরা নাকি বলেছি একমাত্র পদ্ধতি। এই যে আপনার যে একটা পূর্ব নির্ধারিত আপনার একটা আছে, সেটা থেকে যদি বের হতে না পারেন, তাহলে আপনি তো কোনো আলোচনা, আপনার সাথে আলোচনাটা তো কোনো ফলপ্রসূ হবে না। তাহলে আমাদের মধ্যে শুধুমাত্র ঝগড়াঝাটি হবে। তো আপনি কি চাচ্ছেন, যে আমাদের সাথে ঝগড়াঝাটি করতে, নাকি একটা অনেস্ট ডিসকাশন করতে, সেটা বলেন। আসিফ ভাই প্লিজ। আমি কি বলবো? হ্যাঁ বলুন প্লিজ। জি, ধন্যবাদ। আচ্ছা, আমি শুরুতেই বলে রাখি যে আমি আসলে এই কথাটা যেটা বলেছি আমি ওটা আসলে ঠিক ওইভাবে বুঝে বলিনি। এটার জন্য আমি অ্যাপোলোজাইজ করছি। বাট আমি আগে একটু জাস্ট জিজ্ঞেস করিনি। আপনি তো এটা বলেছেন যে বিজ্ঞান হচ্ছে একমাত্র বা সবচেয়ে বেস্ট টুল সো ফার আমরা যেটা মানবজাতি আকারে পেয়েছি, যদি আমি ভুল না বুঝে থাকি, সত্যকে বোঝার ক্ষেত্রে। এটা তো আপনি বলেছেন। একমাত্র একবার বলিনি। না, মানে বেস্ট একমাত্র না, বেস্ট। হ্যাঁ অবশ্যই। আচ্ছা।
আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট বলি, আপনারা একটু শুনেন, এরপর আপনারা আমাকে তুলে ধরে করেন বা আমাকে যদি কোনোভাবে ভুল প্রমাণ করতে চান করেন, মানে ভুল বলতে ইন্টেলেকচুয়ালি, এটা কোনো সমস্যা নেই। আই এম উইলিং টু বি ডিফিটেড যদি আমার ভুল হয়ে থাকে। বাট ইস্যুটা হচ্ছে যে আমি মনে করি যে ডিবেটটা হচ্ছে আস্তিক নাস্তিকতা ডিবেটটা সায়েন্সকে বেস করে, এটা ডেফিনেটলি আপনারা সায়েন্সকে বেসিস ধরেছেন, তো আপনারা তো অবশ্যই সায়েন্সকে বেস ধরে কথা বলবেন। আমি মনে করি যে যারা হচ্ছে মানে ভাই ভাই এখানে আরেকটা স্ট্রমান করছেন। আমরা কখনো বলি নাই যে সায়েন্সকে বেস ধরে আমরা আস্তিক নাস্তিক বিতর্ক করছি। আমাদের আলোচনার বিষয়বস্তু 1 নম্বর থাকে মানবাধিকার, 2 নম্বর থাকে বাক স্বাধীনতা, 3 নম্বর থাকে বিজ্ঞান, 4 নম্বর থাকে দর্শন, 5 নম্বর থাকে এইটা, 6 নম্বর থাকে সেইটা, অমুক তমুক অনেক কিছু আমাদের আলোচনার বিষয়বস্তু থাকে। শুধুমাত্র বিজ্ঞান নিয়ে আমরা আলোচনা করি, এটা একেবারেই ভুল কথা। আমরা বিভিন্ন সময় মানবাধিকার নিয়ে আলোচনা করি, সেখানে বিজ্ঞানের কোনো কথা থাকে না। কখনো আমরা মৌলবাদ নিয়ে আলোচনা করি, সেখানে বিজ্ঞানের কোনো কথা থাকে না। বিজ্ঞান দিয়েই আমরা শুধুমাত্র মানে নাস্তিকতার কথা বলছি এবং ধর্ম। আমি আসলে শুধু না, ঠিক আছে, আপনার পয়েন্ট, আপনারা মানবাধিকার নিয়ে বলেন, আমি এটা জানি। আমি এখানে তো দেখাই যাচ্ছে অমিত ভাই সেকুলার হিউম্যানিস্ট মুভমেন্ট লেখা আছে, আমি এটার সাথে বুঝলাম যে, কিন্তু আমার কথা হচ্ছে বিজ্ঞানের জায়গাটা নিয়ে আমি আসলে আলোচনা করতে এসেছি আজকে, মানবাধিকারের বিষয় নিয়ে আমি আসলে সেটা বলতে পারেন যে আপনারা যে আপনাদের একটা পয়েন্ট, আমাদের একটা ভাগ হচ্ছে যে বিজ্ঞান প্রচার করা এবং বিজ্ঞানের ইয়াগুলা তুলে ধরা, সেটা হচ্ছে আমাদের একটা পার্ট, কিন্তু আমাদের এটাই একমাত্র পার্ট না, আমাদের আরো অনেকগুলো শাখা আছে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আসলে আমার নিজেরই এখানে ব্যর্থতা যে আমি আসলে ডিবেটগুলো অতটা ডিপলি আপনাদের শোনা হয়নি, এটা আমি এগ্রি করি। আচ্ছা, এটা মানে আমার পয়েন্ট হচ্ছে যে ইসলামিস্টদের অ্যাঙ্গেলটা আমি বলি, তাহলে আপনারটা আমি না বলি। ইসলামিস্টদের অ্যাঙ্গেলটার মধ্যে আমার কাছে যেটা আমি দেখেছি যে তারা অনেক সময় সায়েন্সকে বেস ধরে কোরআনকে এক্সপ্লেনেশন দেয়। আমি বলবো যে তাদের এটা ভুল। আমি আমাদের নিজেদের সাইডের কথাটাই বলছি, আপনারটা আমি নাই বলি, কারণ এটা আসলে হয়তো আমার ভুল হয়ে যাবে বলতে গেলে। তো কারণ কোরআন হচ্ছে যে কোনো সাইন্টিফিক বেসিস থেকে আসলে নাজিল হয়নি, কোরআন একটা রেশনাল বেসিস থেকে নাজিল হয়েছে। কারণ কোরআন আসছে এমন একটা জাতির কাছে, যে জাতির কাছে মানে তখন আসলে পৃথিবীতে আসলে ওইভাবে ফর্মালাইজ কোনো সায়েন্স বলে কিছু ছিল না। মানুষজন ন্যাচারাল যেভাবে মানুষজন চিন্তা ভাবনা করে, সাধারণ মানুষজন সেভাবে চিন্তা, আরবরা তো একেবারেই সফিস্টিকেটেড জাতি ছিল না। তো এবং এটা সারা পৃথিবীর সকল মানুষের জন্য যেহেতু এসেছে, আর পৃথিবীর সকল মানুষ যেহেতু কখনোই বিজ্ঞানী হবে না একসাথে, এটা খুবই হাইলি আনলাইকলি। তো দ্যাটস ওয়াই এটা আসলে, এবং সব যুগেও হবে না। এবং আমরা দেখেছি সারা পৃথিবীতে এখন পর্যন্ত মুসলমানদের মধ্যে সবাই বিজ্ঞানী ছিল না, সবাই, কিন্তু সবার জন্য তো গাইডেন্স দরকার। তো যেহেতু সবার জন্য গাইডেন্স, আমি কাইন্ডলি একটু প্লিজ বলি, আমি বলে শেষ করে দিয়ে আমি চলে যাব। ভাই একটা ক্লারিফিকেশন দরকার, আপনি যে কথাগুলো বলছেন তার পরিপ্রেক্ষিতে একটা ক্লারিফিকেশন দরকার, যে নলেজ ক্লেম কাকে বলে বলেন একটু। এটা সম্পর্ক কি আপনার কথার সাথে, এটা সম্পর্ক কি আমি একটু পরে বলছি। আমি একটু আমার পয়েন্টটা শেষ করে এক শেষ করে দিতেছি। আপনার কথার সাথে প্রাসঙ্গিক দেখি আমি আপনাকে এই প্রশ্নটা করছি। প্রাসঙ্গিক কিভাবে সেটা আমি একটু পরে বলছি। আর আগে আপনি আমাকে একটু বলেন যে নলেজ ক্লেম কাকে বলে। আমি এপিস্টেমোলজি কাকে বলে এটা নিয়ে আমি ডিটেইলসে যেতে পারি, কিন্তু আমি এপিস্টেমোলজি কাকে বলে এর মধ্যে যেতে চাচ্ছি না, কারণ এই খুবই ইম্পর্টেন্ট, এখানে আপনার কথার সাথে খুবই জরুরি বিষয়। আমি জানি এপিস্টেমোলজির ব্যাপারে একটা আপনি একটু আমাদের ছোট করে একটু বলেন। আমি মনে করি আমরা রেশনাল বলতে বুদ্ধিভিত্তিক মানে নলেজ ক্লেম কাকে বলে এই জিনিসটা একটু বলেন প্লিজ। ভাই দেখেন, আপনি নলেজ ক্লেম বলতে কি বলতে বুঝাচ্ছেন এটা আমি বুঝতেছি না। আপনি যদি এটা দ্বারা এপিস্টেমোলজি বলেন, যে থিওরি অফ নলেজ, কিভাবে আমরা নলেজ পাই। আচ্ছা ঠিক আছে, অমিত ভাই জিজ্ঞাসা করি, অমিত ভাই নলেজ ক্লেম কাকে বলে সেটা কি আপনি একটু আমাদেরকে বলবেন? নলেজ ক্লেম বলতে কি বোঝাচ্ছেন আসিফ ভাই? আমি ঠিক এক্স্যাক্টলি মানে আমি, আমার কাছে এই জ্ঞানটা আছে, আমি যদি এই দাবিটা করি, বা ট্রুথ ক্লেম, একটা কিছু সম্পর্কে ট্রুথ ক্লেম যদি আমি করি, একটা জিনিস সম্পর্কে আমার কাছে জ্ঞান আছে এই বিষয়, এই দাবিটা যদি করি, এটাকে আমি নলেজ ক্লেম বলছি। এটা কি অমিত ভাই বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। তার মানে আপনি বলতে চাইছেন যে একটা মানে আমি একটা স্টেটমেন্ট দিচ্ছি যে এই, বা আমি বিলিভ করি যে এই নলেজটা আছে এবং সেটা ট্রু। এখন অমিত ভাই আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, কোরআন নামক যে গ্রন্থটা, সেই গ্রন্থটা কি এই নলেজ ক্লেমটা করে, ট্রুথ ক্লেমটা করে নাকি করে না? হ্যাঁ, অবশ্যই করে। আমি তো যে কোনো ধর্মগ্রন্থই তো সেই ক্লেমটা করে। তাহলে কোরআন একটা দাবি করছে যে তার কাছে মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো, মানুষ কিভাবে পৃথিবীতে আসলো, মানুষ কিভাবে ডেভেলপ করলো, এই জ্ঞানগুলা কোরআনের কাছে আছে। এই দাবিটা তো কোরআনের ভিতরে আছে নাকি নাই অমিত ভাই? হ্যাঁ আসিফ ভাই, অবশ্যই আছে। অবশ্যই ব্যাখ্যা দিচ্ছে মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে, মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে, সে ব্যাখ্যা তো দিচ্ছে। তাহলে যদি এই নলেজ ক্লেমটা থেকে থাকে, তাহলে কি আমাদের মানে মানে উচিত না যে এই নলেজটা আসলেই নলেজ কিনা, যেহেতু সেটা একটা ক্লেম করছে, সে মানুষের কিভাবে সৃষ্টি হলো সেটা সে বলছে, মানুষের পৃথিবী কিভাবে সৃষ্টি হলো সেটা সে বলে দিচ্ছে, গড়গড় করে বলে দিচ্ছে, মানে যা ইচ্ছা তাই বলে দিচ্ছে। এইভাবে মানে আকাশ থেকে ধাম করে দুইটা নারী পুরুষ নামলো, তারা বাচ্চা কাচ্চা মানে ইয়া করলো, তারা আবার ভাই বোন আবার সেক্স করলো, আবার মানে গড়গড় করে বাচ্চা কাচ্চা হয়ে গেল, মানে এইভাবে তারা আবার একজন ছিল আবার 60 ফুট মানে 90 ফুট লম্বা, সেই প্রথম মানুষটা ছিল আদম, সে ছিল 90 ফুট লম্বা, এরকম মানে
একটু যদি বলতে দিতেন আমি শেষ করি ভাই। আসিফ ভাই, কোরআনে আসুন, এবং আপনি হাদিসে আসুন। কোরআনে এবং হাদিসে কিন্তু খুবই পরিষ্কারভাবে এই নলেজ ক্লেম গুলো করা আছে। একটু আগে যে জিনিসটা নিয়ে আমরা আলাপ করছিলাম, 2 সমুদ্রের পানি একত্রিত হয় না। এটা কি ভাই? অমিত ভাই আপনি আমাকে বলেন তো এটা কি ভাই? এটা কি? এটা কি? এটা তো অবশ্যই একটা ক্লেম, এটা একটা অবশ্যই একটা ক্লেম। যেমন ধরুন এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে, এই মানে তারা বলে যে আমরা পুঙ্খানুপুঙ্খ এই এটা ঘটনাটা বর্ণনা দিচ্ছি, এটা অবশ্যই ক্লেম, এবং সেই ক্লেমটা আমাদের অবশ্যই সত্যি কি না সেটা যাচাই বাছাই করে দেখা উচিত। এবং আমি মনে করি বিজ্ঞান সেটা যেহেতু এটা একটা, আপনি নিজেই না, বললেন কোরআন কোনো বৈজ্ঞানিক ক্লেম করে না। কোরআন কোনো বৈজ্ঞানিক, এটা আমার একটা, আসিফ ভাই, এটা আমার, আসি আপনার কাছে। কোরআন কোনো বৈজ্ঞানিক ক্লেম করে না। কোরআন ইজ নট আসি এ আসি বুক অফ সায়েন্স। আচ্ছা, ওকে, আসি আসিফ ভাই আপনার কাছে। হ্যাঁ, তা এইটা তো অবশ্যই আমি যাচাই বাছাই করে অবশ্যই দেখবো, এবং কিসের আলোতে দেখবো। এখন আমার কাছে সব থেকে ভালো টুল যেহেতু সায়েন্স, তাহলে আমি সেটা সব থেকে ভালো মানে সেটা যাচাই বাছাই করে দেখবো এটা সত্যিই মিলছে কিনা, সেটা সত্যি এটা ট্রুথ কিনা, যে অ্যাডাম ইভের কথা বলছে, বা একটা যে বলছে যে পৃথিবী আর মহাবিশ্বকে একসাথে তৈরি করা হয়েছিল, এই যে ক্লেমগুলো, সেই ক্লেমগুলো অবশ্যই আমি যাচাই বাছাই করে দেখবো আসিফ ভাই। তাহলে অমিত ভাই আমি বুঝতে পারলাম যে কোরআন এই দাবিগুলা করছে যে আহ 2 সমুদ্রের পানি এক মেলে না, মানুষের কিভাবে সৃষ্টি হলো, মহাবিশ্বের কিভাবে সৃষ্টি হলো, প্রত্যেকটা জিনিস সম্পর্কে কোরআন কিছু দাবি দেওয়া করছে, এবং দাবি করছে যে কোরআনে যেই কয়টা কথা লেখা আছে প্রত্যেকটা কথা হচ্ছে সত্য, এবং এই সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই। তখন আমাদের কাছে যদি আমাদের কাছে যখন এই ধরনের একটা দাবি আসবে, তখন আমাদের কাছে যে সবচেয়ে ভালো যে টুলটা আছে, যেই যাচাই করার জন্য যে কোষ্ঠী পাথরটা আছে, সেই কোষ্ঠী পাথরটা দিয়ে তো আমি সেই জিনিসটা চেক করে দেখবো যে এই বইতে যে দাবিগুলা করা আছে, এই দাবিগুলা আদৌ সত্য নাকি সত্য না। নাকি আমরা বলবো যেহেতু এটার ভিতরে এই ক্লেম গুলা করা থাকার পরেও আমরা এই জিনিসটাকে যাচাই করব না, কারণ এটা তো এটা 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 কেন করব না? এটা তো করাটা অবশ্যই জরুরি, নাকি অমিত ভাই? অবশ্যই জরুরি, কারণ এটা এখানে এরকম ভাবে ক্লেম করছে, এরকম আমাকে তো এরকম হতেই পারে যে এটার বেসিসে কেউ হয়তো এটা বিলিভ করে, এবং সেই হয়তো সেই হিসেবে হয়তো সে কাজ করে, এই এই এটাকে ফলো করে, সেটাকে একটা মানে প্রামাণ্য একটা এভিডেন্স ধরে নিয়ে সে হয়তো সেটাকে ফলো করে। অবশ্যই সেটাকে যাচাই বাছাই করে দেখা উচিত। এবং যদি ধরেন কোরআন এবং হাদিস পড়ে যদি কেউ মনে করে যে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা পাপ, মানে এই এই যে কোরআন এবং হাদিসের দাবিগুলা মানুষের জীবনের উপর প্রভাব ফেলছে কিনা সেটা আমি বলছি, সেটার কারণে সেই সেই প্রসঙ্গে আমি বলছি। একজন যদি মনে করে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা পাপ, সুতরাং আমরা যত যত ইচ্ছা বাচ্চা জন্ম দিব, যত ইচ্ছা বাচ্চা পয়দা করব। এবং যদি কেউ দাবি করে যে মানে যদি কেউ দাবি করে যে এই যে করোনার সময় যে ঘটনাটা ঘটলো, হাদিসে বলা আছে যে ছোঁয়াচে রোগ বলে কিছু নাই। এই জিনিসটা আমি পরে মানে ডিটেইলসে ব্যাখ্যা করতে পারি, হাদিস এবং হাদিসের ইয়া থেকে মানে ব্যাখ্যা গ্রন্থ থেকে আমি ডিটেইলসে ব্যাখ্যা করতে পারি, কিন্তু এত এসে গেলাম না। ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে কেউ যদি মনে করে যে ছোঁয়াচে রোগ বলে কিছু নাই, এই যে করোনা টরোনা এগুলো বাজে কথা, এই ক্লেমটা তো কোরআন হাদিসের মধ্যে আছে। যে ধরে নিচ্ছি যে ধরে নিচ্ছি তর্কের ক্ষেত্রে এই ধরনের ক্লেম কোরআন হাদিসের মধ্যে আছে যে ছোঁয়াচে রোগ বলে কিছু নাই, এটা তো একটা ক্লেম। তখন আমরা কি এখানে বলতে পারি যে না না না, এটা বিজ্ঞান দিয়ে এটা যাচাই বাছাই করা যাবে না অমিত ভাই, এটা কিন্তু বিজ্ঞান দিয়ে যাচাই বাছাই করা যাবে না। ওরা বলছে মানে ছোঁয়াচে রোগ বলে কিছু নাই, ওইটার মতো থাকতে দাও, কিন্তু এটা বিজ্ঞান দিয়ে আমরা যাচাই করে দেখতে যাবো না। না, এটা আমরা কখনোই করতে পারি না, ভাই কারণ আমি এটা মানুষ। একটু যদি বলতে অমিত দিতেন ভাই আমাকে। একটু একটু আসিফ ভাই, আমি শেষ করে চলে যাব, আপনারা বলে নেবেন। ভাই শেষ করে চলে যাব। ভাই বারবার বলছেন কেন? আপনি চলে যাবেন। থাকবেন। আমি শুনবো ভাই, আমি শুনতে থাকবো। না না, আপনি থাকবেন, আপনি থাকবেন, আপনাকে পায়ে ধরে হলেও আমি রাখবো, ঠিক আছে? আপনি থাকুন, দয়া করে থাকুন। না না, একটুখানি শুনে নিন, ঠিক আছে? আপনি থাকুন, অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করছি, আমি বলছি আপনাকে, আপনি থাকুন, ঠিক আছে? একটুখানি কথাটা শুনে নিন, আসিফ ভাই যে পয়েন্টটা সেটা একটুখানি শুনে নিন, তাহলে আপনারও সেটা বুঝতে সুবিধা হবে আসিফ ভাই পরবর্তীকালে কি যে কথাটা বলবে। হ্যাঁ, থাকুন একটু। আচ্ছা ঠিক আছে, আমাকে কাইন্ডলি বলতে দিবেন প্লিজ। আমি অবশ্যই বলার পর আমার ভুলগুলো ধরাই দিন, কোনো সমস্যা নেই। অবশ্যই বলতে পারবেন, অবশ্যই বলতে পারবেন, এবং তখন আপনি নিজে একটুখানি যদি মন দিয়ে শুনেন তখন বুঝতে পারবেন যে আপনি যেটা বলছেন সেটা সত্যি যুক্তিযুক্ত কিনা, সেটা আমরা শুনবো, ঠিক আছে? আসিফ ভাই, আপনি যে কথাটা বললেন, হ্যাঁ অবশ্যই এই জিনিসটাকে আমি যাচাই বাছাই করবো। তার কারণটা কি? তার কারণ এইটা অনেক মানুষের উপরে ইম্প্যাক্ট ফেলতে পারে। এরকম হতেই পারে যে এই করোনা মহামারীর সময় এমন মানুষ ভাবতেই পারে, আরে তাই তো ধর্মগ্রন্থে বলা আছে, এই কথাটা ক্লেম করা আছে, তাহলে সেটা সঠিক হতেই পারে, এবং তারা সেই অনুযায়ী তারা এনাক্ট করতেও পারে, তারা সেইভাবেই তারা চলতে পারে যে এখানে হয়তো কোনো সমাজের রোগ নেই, এরা হয়তো পুরো ভুয়ো, পুরো বোগাস, সেই হিসেবে তারা নিজেদের জীবনটাকে অতিবাহিত করতে পারে, সেটা সেভাবে তারা একটা ক্রাউডের মধ্যে যেতে পারে, সেখানে নিজের জীবন কেন বাকি অন্য অনেকের জীবন সেখানে বিপন্ন করতে পারে। সেখানে তো আমাকে দেখতেই হবে এই ক্লেমটা সত্যি কি সত্যি নয়। অমিত ভাই আরেকটা ব্যাপার, যেমন ধরেন কোরআনে যে মানুষের ঈর্ষের কথা বলা আছে সেখানে, সেটা হচ্ছে বিবর্তন তত্ত্বের সম্পূর্ণ বিরোধী। মানে বিবর্তন তত্ত্ব বলছে যে প্রথম মানবী বলে কিছু নাই, মানুষ একটা প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে, র্যান্ডম মিউটেশনের মাধ্যমে, আপনি সেই জিনিসগুলো আরো ভালোভাবে ব্যাখ্যা করেন যে র্যান্ডম মিউটেশনের মাধ্যমে মানুষ হচ্ছে একটা প্রাণী জগতের একটা প্রজাতি যেটার একটা কমন অ্যানসেস্টর ছিল, এবং বানর, শিম্পাঞ্জি এদেরও সেই কমন অ্যানসেস্টরটা ছিল। তাদের থেকে বিবর্তনের ধারাবাহিকতায় যুগের পর যুগ ধরে ক্রমাগত বিবর্তনের মাধ্যমে মানুষ এই পর্যায়ে এসেছে। কিন্তু কোরআন এবং বাইবেল এবং এই ধরনের গ্রন্থগুলো বলছে যে না,
প্রথম মানবী বলে কাউকে আল্লাহ পাক বা ঈশ্বর সৃষ্টি করেছেন। তো এখন যদি আমরা যখন স্কুলে বা কলেজে বিবর্তন তত্ত্ব পড়ানো মানে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার কথা বলছি, তখন একটা বিরাট অংশ দাবি করছে যে বিবর্তন তত্ত্ব মিথ্যা। তাদের দাবির সপক্ষে কোনো প্রমাণ তাদের কাছে নাই, কিন্তু তারা বলছে যে যেহেতু তাদের কোরআনে এবং হাদিসে লেখা আছে এবং তাদের ধর্মগ্রন্থে যেহেতু লেখা আছে যে এরকম ক্রমাগত বিবর্তনের মাধ্যমে মানুষ নামক প্রজাতিটার উদ্ভব হয় নাই, তা একটা একক মানবীর কাছ থেকে মানব প্রজাতির উদ্ভব ঘটেছে। সুতরাং পাঠ্যপুস্তকে এই জিনিস অন্তর্ভুক্ত করা যাবে না, আমাদের শিশুদেরকে বিবর্তন তত্ত্ব শেখানো যাবে না, পাঠ্যপুস্তক থেকে বিবর্তন তত্ত্ব নিষিদ্ধ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে কোরআন এবং হাদিস ঠিকই কিছু নলেজ ক্লেম করতেছে, কিছু ট্রুথ ক্লেম করতেছে, এবং সেটার উপরে ভিত্তি করে ঠিকই পাঠ্যপুস্তক নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, বিজ্ঞান প্রচারকে, বিজ্ঞান শিক্ষাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। বিজ্ঞানের সিলেবাস থেকে কিছু কিছু চ্যাপ্টার বাদ দিয়ে ফেলা হচ্ছে, কারণ হচ্ছে মোল্লারা খেপে যাচ্ছে, মানে মানে ধর্মান্ধরা এটার বিরোধিতা করছে যে এই চ্যাপ্টারটা মানে তাদের ধর্ম বিরোধী, এই কারণে এই চ্যাপ্টারটা রাখা যাবে না। এই জিনিসগুলো কিন্তু ঠিকই আছে, কিন্তু যখনই আমরা সেই বিজ্ঞানের কোষ্ঠী পাথর দিয়ে আপনার কোরআন হাদিসকে যাচাই করার চেষ্টা করতেছি, তখন আপনি বলতেছেন না 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 না, এটা কিন্তু করা যাবে না, এটা আমার কোরআনকে কিন্তু বিজ্ঞান দিয়ে যাচাই করা যাবে না, কারণ হচ্ছে কোরআন কোনো বিজ্ঞানের বুক না। আবার আপনার কোরআন হাদিসে যে জিনিসটা বলা আছে, আল্লাহ পাক আদমকে সৃষ্টি করলেন এবং তাকে জিনিসপত্রের নাম শিক্ষা দিলেন, তার মানে আমরা জানতে পারছি যে ভাষা মানুষকে সেই আদিম কাল থেকেই ভাষা শিখিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা যে সায়েন্টিফিক এভিডেন্স আমরা পাই, আমরা জানি যে ভাষা একটা ক্রমাগত বিবর্তনের মাধ্যমে মানুষ পেরেছে। আমরা যদি আদিম সমাজের ভাষা দেখি, আদিম সমাজে যে শব্দগুলো উচ্চারণ করা হতো, ইয়াগুলো উচ্চারণ করা হতো, এগুলো থেকে ধীরে 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 একটা থেকে একটা ভাষা, এইভাবে যে ক্রমাগত ভাবে এই যে ভাষা তত্ত্ব যে একটা বিরাট একটা সাবজেক্ট, মানে একটা একাডেমিক সাবজেক্ট, একটা একাডেমিক বিষয়, এখানে যে ভাষার ইতিহাসটা পড়ানো হয়, টোটালটাকে বাতিল করে দিচ্ছে এই ধর্মটা। যে তারা বলছে শুরু থেকেই ভাষাটা ছিল, শুরু থেকেই আল্লাহ পাক আদমকে কিছু ভাষা শিক্ষা দিয়েছে, সেটা নাম শিখিয়ে দিয়েছে, মানে তখনই তারা কথা বলতো। তাহলে তো মানে তারা তখন দাবি করছে যে এই যে আমরা যে ভাষার বিবর্তন, আমরা যে মানে আদিম সমাজে গুহাবাসী মানুষ কিভাবে ভাষা ব্যবহার করতো, কিভাবে শব্দ উচ্চারণ করতো, কিভাবে পাখির ডাক থেকে, কিভাবে ইসের ডাক থেকে আস্তে আস্তে ভাষার বিবর্তন ঘটলো, এইটা টোটালি একটা ইনভ্যালিড বিষয়। তারা মানে ধর্মান্ধরা ধর্মের বই দিয়ে বিজ্ঞানের বিষয়গুলাকে ক্রমাগত আমাদের পাঠ্যপুস্তক থেকে বাতিল করে দিতে চাচ্ছে, কারণ এটা তাদের ধর্মগ্রন্থের সাথে মেলে না। কিন্তু উল্টা দিকে আমরা যখন বলবো যে আচ্ছা তাহলে তোমার এই ধর্মগ্রন্থের দাবিগুলাকে আমরা বিজ্ঞানের কোষ্ঠী পাথর দিয়ে, যেটা আমাদের কাছে বেস্ট টুল সত্য জানার, সেই কোষ্ঠী পাথরটা একটু যাচাই করে দেখি, তখনই যদি তারা বলে না 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 এটা করা যাবে না, নো নো নো, আমাদের ধর্মগ্রন্থকে বিজ্ঞান দিয়ে যাচাই করা যাবে না। কারণ কি? কারণ হচ্ছে এটা তো বিজ্ঞানের কিতাব না, এটা বুক অফ সাইন্স, নট বুক অফ এ সায়েন্স। এই যে জাকির নায়কের যে বক্তব্য, আহমদ দিদাদা কথাটা প্রথম বলেছিল, নট এ বুক অফ সায়েন্স। জাকির নায়ক কিন্তু বিজ্ঞান দিয়ে যাচাই করে, যদিও সে এই কথা বলে, সে কিন্তু বিজ্ঞান দিয়ে যাচাই করে, সে তার প্রসেসর রাইট। এই যে জাকির নায়কি যে এই যে মানে চালাকিটা, যখনই আমরা এই যে চালাকিটা সবসময় আমরা মানে বিজ্ঞানকে নিয়ন্ত্রণ করব, পাঠ্যপুস্তককে নিয়ন্ত্রণ করব ধর্মের দোহাই দিয়ে, সমস্ত কিছুকে আমরা নিয়ন্ত্রণ করব ধর্মের দোহাই দিয়ে, কিন্তু যখনই বিজ্ঞান দিয়ে আমরা এই জিনিসটাকে যাচাই করতে আসবো, তখনই ও না 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 না, তুমি এটা করতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে এটা নট এ বুক অফ সায়েন্স, এটা বুক অফ সায়েন্স। মানে কি ভাই, এটার এগুলো চতুরতা না? অমিত ভাই, আপনার কি মনে হয়, এগুলা মানে চালাকি না, চতুরতা না? অবশ্যই, কারণ এইগুলো আপনি যে কথাগুলো বললেন, এগুলোর প্রত্যেকটা একটা ইম্প্যাক্ট আছে, ইন্ডিভিজুয়ালি একটা ইম্প্যাক্ট আছে, নলেজ বেসের উপরে একটা ইম্প্যাক্ট আছে। যেমন ধরুন, আমি যদি একটা মেডিসিন, যখন আমি একটা নতুন একটা মেডিসিন কোনো কিছু আবিষ্কার করি বা আমরা যখন তৈরি করি, তখন প্রথম কাজ কি করি, প্রথম আমরা কতগুলো প্রাণীর উপরে সেগুলোকে অ্যাপ্লাই করে দেখি। তারপরে সেখান থেকে আমরা একটা ধারণা পাই যে হ্যাঁ, এটা মানুষের উপরে এখন সেফ, এটা কাজ করতে পারে, যে সমস্ত মেটাবলিক পাথওয়ে আছে সেগুলোকে কাজ করতে পারে, সেই এভিডেন্স থেকে আমরা এই ধারণাটা আমরা পাই। তারপরে আমরা সেই সেফ এই জিনিসটা আমরা যাচাই বাছাই করে তারপরে আমরা মানুষের উপরে অ্যাপ্লাই করি। এইখানে এই বিবর্তন তত্ত্ব, এই যে বললেন যে ইভলিউশন, তো এই ইভলিউশনটা পুরোপুরি ভাবে কাজে লাগে, এবং সেখানে আমরা লিনিয়েজটা বাছি, সেই কারণে ফাইলোজেনেটিক ট্রিটা আমরা বেছে দেখি আচ্ছা এখানে সিমিলারিটি আছে কিনা, সেরকম ভাবে আমরা অ্যানিমালগুলোকে চয়েস করি। তো এখন যদি আমার কাছে আমার সাথে যে কাজ করতে আসবে ভবিষ্যতে, যাকে আমি হাতে ধরে কাজ শেখাবো, সে যদি বলে যে না, আমি বিবর্তন তত্ত্বটা আমি মানি না, আমি জানি না, তখন সে আমাকে এই কাজে কোনো রকম সাহায্য করতে পারবে না।
সুতরাং এই ক্লেমটা আমি অবশ্যই যাচাই বাছাই করে দেখবো। এবং এই যে ভাষাতত্ত্বের ক্ষেত্রে বললেন, এই ভাষাতত্ত্বের বহু মানে বহু অ্যাপ্লিকেশন আছে, শুধু শুধু এই ভাষাতত্ত্বটা পড়ানো হয় না। তার মানে এই ভাষাতত্ত্ব কিভাবে ডেভেলপ হয়েছে, তার যে হিস্ট্রি, সেই জিনিসটা যদি কেউ যদি না জানে, ধীরে ধীরে যদি এই ক্লেমের জন্য যদি এই ক্লেমটা যদি আমরা না, এই ক্লেমের জন্য যদি অনেক মানুষই আসতে পারে, তো এরকম স্টুডেন্টরা যদি এসে বলে না আমরা এই জিনিসটা মানি না, এরকম ভাবে হতেই পারে না, আর প্রথম থেকে এই ভাষাগুলো ছিল, তখন সেটা সেইখানে একটা স্ট্যাগনেন্সি তৈরি হবে, সেই যে একটা যে নলেজ, সেটা প্রোগ্রেস হবে না। তার মানে আমি অবশ্যই, যেহেতু এখানে একটা ইম্প্যাক্ট আছে, একটা সোসাইটিতে অবশ্যই একটা ইম্প্যাক্ট আছে, এটা ইম্প্যাক্ট ছাড়া নয়, তাই জন্য অবশ্যই আমি এটাকে যাচাই বাছাই করে দেখবো যে এই ক্লেমটা সত্যি কি সত্যি না। এই ক্লেমটা, এইটা করে আমার সুবিধাটা কি হবে? সুবিধাটা হলো যে যদি বাই চান্স সত্যি হয়, যদি সত্যি হয়, তাহলে সায়েন্স সেটা মেনে নিল, বিজ্ঞান সেটা মেনে নিল, আমার যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো আমি অন্যভাবে করার চেষ্টা করবো। আর যদি দেখা যায় সেটা সত্যি নয়, তখন আমাকে মানুষকে এটা জানাতেই হবে যে না ভাই, এটা সত্যি নয়, এই যে ক্লেমটা এটা একেবারেই সত্যি না, এটা একেবারেই ভুয়ো ক্লেম। আসিফ ভাই। আচ্ছা ভাই, আমি কি একটু বলবো? জি জি। আচ্ছা আসিফ ভাই, আপনি আমাদের আলোচনাটা এতক্ষণ তো শুনেছেন, তা আপনি সেই ওই জিনিসগুলো, যে ক্লেমটা আমরা করলাম, সেই ক্লেমটা মাথায় রেখে আপনি যদি একটুখানি ব্যাখ্যা করেন আপনার যে ইয়েটা, তাহলে ভালো হয়। জি দেখেন, আমি আসলে বিজ্ঞান বিরোধী নই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ইনফ্যাক্ট ধর্মের উসিলা দিয়ে কেউ যদি বলে যে বৈজ্ঞানিক চিন্তা এবং প্রক্রিয়াকে বন্ধ করে দিতে হবে বা কাটছাট করতে হবে, আমি সেটারও বিরোধী। বৈজ্ঞানিক প্রক্রিয়া তার নিজস্ব শক্তিতে চলতে দিতে হবে। আর যেহেতু আমি নিজে বিজ্ঞানের লোক, আমি বিজ্ঞানকে পছন্দ করি এবং আমি মনে করি যে বৈজ্ঞানিক প্রক্রিয়া একটা একটা মানে প্রক্রিয়া যেটাকে চলতে দিতে হবে এবং মানব জাতিকে অগ্রসর হওয়ার সুযোগ দিতে হবে। বা যেটা আমার এটা আমার বুঝের মধ্যে যদি ভুল হয়, আপনারা আপনাদের আলোচনায় সেটাকে তুলে আনবেন, সমস্যা নেই। কিন্তু আমাকে একটু বলতে দেন, সেটা হচ্ছে আমি মনে করি যে ধর্মগ্রন্থকে যখন আমরা মানে বিজ্ঞান দিয়ে যাচাই করতে যাচ্ছি, ওই যে নলেজ ক্লেমের কথা যেটা আসলো, যে যদি কোরআন নিজেই হচ্ছে যে সায়েন্টিফিক জায়গা থেকে নিজেকে ক্লেম না করে, আর ক্লেম কিভাবে করবে? কোরআন যখন নাজিল হয়েছিল তখন তো সায়েন্স ছিল না। এখন অনেক মুসল্লিরা, যেটা ওনারা বলছেন যে মোল্লা বা হুজুর, যে বলছেন যে তারা ক্লেম করছে, অনেক মুসলিমরা সায়েন্স বলতে, আমি বলতে চাচ্ছি ফর্মালাইজড কোনো সায়েন্স সে সময় ছিল না। সে সময় কোন রকমের যেটা আমরা সেকুলার ওয়ার্ল্ডে যে সায়েন্স যে শব্দটা এসেছে, আপনি যদি দেখেন যে এটা 1800 শতকে এই শব্দটা প্রথম ব্যবহৃত হয়েছে। এর আগে এটা ন্যাচারাল ফিলোসফি আকারে মধ্যযুগে ছিল, ব্যবহৃত হয়েছে, সেটা তো কোনো কথা না ভাই। আমি বলতেছি না এটা, আমি বলতেছি না যে মানুষ চিন্তা করতো না প্রকৃতি নিয়ে বা মানুষ এগুলো নিয়ে গবেষণা করতো না। আমি বলতে চাচ্ছি যে মানে কোরআন যখন নাজিল হয়েছে, তখন কোরআন তোর কোনো আয়াতের মধ্যে বলেনি যে আমাকে তুমি সায়েন্স দিয়ে জাজ করো, বাট আমি চাইলে জাজ করতে পারি, আমি চাইলে জাজ করতে পারি। আমি যদি জাজ করে এটা কেন বলতে হবে? আমি যদি কিছু দাবি করি, আমি যদি কোনো কিছু দাবি করি, ভাই আমাকে যদি বলতে না দেন, আপনি আমাকে আমার পয়েন্টগুলো নোট করে রাখেন, পরে আপনি আমাকে রিফিউট করেন। আপনি আমাকে আমার পয়েন্টগুলো নোট করে রাখেন। না প্লিজ, আপনি যদি আমাকে কথা না বলতে দেন, তাহলে আমার জন্য সমস্যা হচ্ছে। আমাকে ভাই এখনই বলতে হবে। না আপনি আমাকে ভুল প্রমাণ করেন, কিন্তু আপনি আমাকে বলতে দেন প্লিজ। আপনি যদি বলতে না দেন, তাহলে তো এই ডিবেটের কোনো মিনিং থাকবে না। আপনারা প্রত্যেকে কথা বলেছেন, আমি আপনাদেরকে করে ইন্টারাপ্ট করি নাই। আমাকে কাইন্ডলি বলতে দেন, আমি ভুল বললে বলতে দেন না। আমি ভুল বলে পরে আপনি আপনার লাইফ তো চলতেছে, আপনি রিফিউট করে দিয়েন, আপনি রিফিউট করে দিয়েন, ক্লারিফাই করেন, বিষয়টাকে ক্লারিফাই করেন আমাদের। না আপনি আমাকে পুরোটা বলতে দাও, পরে না ক্লারিফিকেশন চাবেন। আমি তখন পুরো আপনি তাহলে এই জিনিসটা আমাদেরকে বুঝান যে কোরআন লাইন অফ থট, আমার লাইন অফ থটটা দেখতে পারবো না। আমার লাইন অফ থটটাকে একটু শুনেন। আমি ধরে নিলাম ভুলই বলছি, লাইন অফ থটটা শুনেন। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে কোরআন এই ধরনের কোনো ক্লেম করে না। এটা কোনো জায়গায় কোরআন বলে না যে আপনি সায়েন্স দিয়ে, হ্যাঁ আপনি বলতে পারেন যে আমি সায়েন্স দিয়ে যাচাই করে দেখতে চাই, বলতে হবে। আপনি আবার একই কথা বলছেন, এটা কেন বলে দিতে হবে যে আমি যখন একটা দাবি করব তখন তো আমার বলে দিতে হবে না যে আপনি সায়েন্স দিয়ে এটা যাচাই করেন বা সায়েন্স দিয়ে এটা যাচাই করেন না, এটা তো আমার বলে দিতে হবে না। এই জন্যই আমি বললাম যে আমি কেন এই কথাটা বলতেছি, আমাকে ব্যাখ্যা করতে দেন। আমি বলি যে দেয়ার ইজ টু প্রসেস, একটা হচ্ছে রেশনাল প্রসেস আর একটা হচ্ছে সায়েন্টিফিক প্রসেস। সায়েন্টিফিক প্রসেস হচ্ছে রেশনাল প্রসেসেরই একটা পার্ট। যখন রেশনাল প্রসেস দিয়ে কাজ হয় না, ওই যে আপনি যেটা বললেন আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমি দেখতে যাই, আমি হয়তো সবকিছু বুঝতেছি না, আমাকে ফার্দার স্টাডি করে, গবেষণা করে, টেস্ট করে আমাকে হয়তো রিয়েলিটিকে ফার্দার ডিপ ডাউনে আমাকে বুঝতে হচ্ছে যে আসলে এর ভিতরে আর কি থাকতে পারে। আমরা মলিকুলার লেভেলে যাচ্ছি, অ্যাটমিক লেভেলে যাচ্ছি, আমরা হয়তো আরো ডিপার লেভেলে যাচ্ছি, বুঝতেছি। কিন্তু যেটা রেশনাল রিয়েলিটি, সেটা কিন্তু রেশনাল রিয়েলিটি রয়ে যাচ্ছে। বাট আমরা যত ডিপ ডাউন ভিতরে যাচ্ছি, তখন আমরা নতুন নতুন রিয়েলিটি আবিষ্কার করতেছি। এখন এই মানে ডিপ ডাউন রিয়েলিটির সাথে রেশনাল রিয়েলিটির সংঘাত হলে তো আসলে এটা একটা ইলজিক্যাল জায়গায় তৈরি হয়। এই কারণে রেশনাল রিয়েলিটিকে যেভাবে মানতে হচ্ছে, মানে আমি আপনি যদি মুখোমুখি কথা বলি, এটা হচ্ছে রেশনাল। আপনার ইন্টেলেকচুয়াল যেটা সেন্সরি পারসেপশন, ভাই আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেটা বুঝছি। ভাই আপনি কিছু ইংরেজি টার্ম ব্যবহার করছেন যেগুলোকে বাংলা বাংলায় বলি। আচ্ছা, আমি বাংলায় বলি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে। আমাদের যে আছে, আমাদের যে ন্যাচারাল রিয়েলিটি কাকে বলে, ডিপ ডাউন রিয়েলিটি কাকে বলে, এটার মানে কি? একটা হচ্ছে আপনি একটা জিনিস খালি চোখে দেখেন, সেটাকে আমি ন্যাচারাল রিয়েলিটি বলছি। আরেকটা জিনিস আপনাকে মাইক্রোস্কোপ লাগে, যেটা খালি চোখে দেখা যায় না, আপনাকে একটা বৈজ্ঞানিক টুল দিয়ে দেখতে হয়, সেটাকে আমি বলছি যে ডিপ ডাউন রিয়েলিটি। এই রিয়েলিটি এগুলো আমি নতুন শুনলাম ভাই।
ভাই আমরা যদি আমাকে আপনাকে যদি বলতে দেন, না পারি, আমি বলে চলে যাবো, আমি বলে চলে যাবো, না পারি, বারবার বলছেন চলে যাবো, আপনাকে তো আমরা একবারও বলিনি যে চলে যান ভাই, আপনি থাকেন, না, এক ঘন্টা 2 ঘন্টা থাকেন। না না আমার ভাই আপনার কথা যদি সময় স্বল্পতা না থাকলে আমি বলতাম না, আমি আধা ঘন্টা থেকে গেছিলাম, আমাকে যদি বলতে দেন, আমি জাস্ট ওই যে সমুদ্রের যে কথাটা আপনি এনেছিলেন যে বারজাকের, ভাই আপনি আমি এটা একটু টাচ করতে চাচ্ছি, ওটা একটু টাচ করি। আচ্ছা আমি আমার কথাটাকে ভারী করার চেষ্টা করছেন অনবরত। আচ্ছা আমি আমার প্রেমিস আমি আমার একটু দাঁড়িয়ে যান, আপনি একটু দাঁড়িয়ে যান। আপনি না কতগুলো কথা বলছেন যে কথাগুলো সত্যি আমি বুঝছি না। আচ্ছা এবারে আপনাকে প্রথম একটা কোশ্চেন জিজ্ঞেস করি। হ্যাঁ, আপনি বলেছেন সায়েন্স একটা স্পেকুলেশন, একটা স্পেকুলেটিভ একটা সাবজেক্ট। এই কথাটা কি আপনি ঠিক বলেছেন? আপনি বিজ্ঞানের ছাত্র কিনা জানি না, এই কথাটা আপনি কিভাবে বললেন যে সায়েন্স একটা স্পেকুলেশন বলতে আপনি কি বলতে চাইছেন? না, আমি স্পেকুলেশন বলিনি, আমি বলছি স্পেকুলেটিভ নলেজ। স্পেকুলেটিভ নলেজ ডিফারেন্স আছে। আচ্ছা বলুন। দ্যাট মিন্স সায়েন্স কখনো হচ্ছে 100% ট্রুথ দেয় না, এটাকে আবার ফার্দার চ্যালেঞ্জ করা যায়, আবার নতুন একটা রিয়েলিটি নিয়ে আসা যায়। সায়েন্সকে আপনি চ্যালেঞ্জ 100% ট্রুথ কে দেয় বা কারা দেয়? না 100% ট্রুথ হচ্ছে না ধর্মগ্রন্থ আমি বলিনি এখন পর্যন্ত। হ্যাঁ আমার কাছে হয়তো হতে পারে, মানে আমি এটা এখন আনিনি, বাট আমি বলেছিলাম যে রেশনাল বাস্তবতা, যেটা ভৌত বাস্তবতা, যেটা আমি আপনি যখন সামনাসামনি থাকি, স্পেকুলেটিভ নলেজে থাকি, না ভাই আমি আর আপনি যদি সামনাসামনি থাকি তাহলে এটাকে 100% ট্রুথ না, এটা আমাকে বলেন। ভাই সায়েন্স অবশ্যই 100% গ্যারান্টি আপনাকে দিচ্ছে না কখনো, যে কোনো একটা জিনিস যে সায়েন্সের কথাটাই সত্য সেটা 100% গ্যারান্টি সায়েন্স কখনোই দিচ্ছে না, অবশ্যই সত্য কথা, কিন্তু 100% গ্যারান্টি দিতে হবে এটা কে বলেছে? এটা এই রুলটা কে সেট করলো? যে আমি এটা বলিনি, আমি তো বলেছি এটা বিজ্ঞানের শক্তি, এবং আরেকটা শক্তি কথা বলেছি, বিজ্ঞানের দুর্বলতা বলিনি। কিন্তু সায়েন্সের থেকে বেটার কে দিচ্ছে তাহলে? না এই জন্যই তো বললাম যে আমারটা একটু শোনেন, যে আমি যখন বলছি আমি আর আপনি যদি সামনাসামনি এখন মুখোমুখি থাকি, তাহলে আমি আপনাকে একেবারে ধ্রুব সত্যের মতো দেখছি, আপনি আমাকে ধ্রুব সত্যের মতো দেখছেন, যদি আমরা সুস্থ মস্তিষ্কের হয়ে থাকি, আমি ব্যতিক্রম মানছি না। আর বিজ্ঞান হচ্ছে যে বিজ্ঞান, আপনি একটা গবেষণা করছেন, আমি একটা গবেষণা করছি, আপনি একটা রেজাল্ট উপনীত হয়েছেন, আমি একটা রেজাল্ট উপনীত হয়েছি, অথবা আমরা দুজন হয়তো সেম রেজাল্ট উপনীত হয়েছি, অথবা আমি আজকে যেটাতে উপনীত হয়েছি আমি হয়তো কিছুদিন পর আপনারটাতে আমি উপনীত হতে পারি। বাট এখানে সিরিয়াসলি সায়েন্স এভাবে কাজ করে? সিরিয়াসলি একই বিষয় দুজন বিজ্ঞানী কাজ করছেন, দুজন ডিফারেন্ট রেজাল্ট আসছেন, এটা এমন কোনো মার্জিন অফ এরর আছে, আপনি কি স্বীকার করবেন না? শক্তি যাতে এটাকে ধর্মগ্রন্থ একটা স্ট্যাটিক বিষয়, আপনি এটাকে প্রোগ্রেস করাতে পারবেন না, আপনি যদি একটা বিশ্বাস করে ফেলেন এরপর আপনি সেটাকে চেঞ্জ করতে পারবেন না, কিন্তু সায়েন্সকে চেঞ্জ করার সুযোগ আছে, এই কারণে সায়েন্সের শক্তি আমি তো মেনে নিচ্ছি। হ্যাঁ একটুখানি দাঁড়ান। হ্যাঁ এই স্পেকুলেটিভ নলেজের ব্যাপারে আমি আপনার কাছে আমি আসবো। আসিফ ভাই একটুখানি কথা বলছি না, আসিফ ভাই কথাটা শুনে নি। আসিফ ভাই প্লিজ। অমিত ভাই আমাকে যদি একটু মানে ইয়ার ব্যাপারে আমি আপনার বলেন, আমাকে জাস্ট ওই যে ইয়ার যে एग्जांपलটা আসছিল বারজাকে এই ব্যাপারে আমাকে একটা মিনিট বলতে দেন, আমি চলে যাব, এরপর আপনারা বলেন, সমস্যা না। আমি প্রত্যেকটা কথার সাথে সাথে একবার করে বলতে আমি একটু করে বলি, দেখেন আমি কেন বলছি দেখেন, আমি एग्जांपल দিয়ে বলি, তাহলে আপনি বুঝবেন যে কেন কোরআন হচ্ছে আলোচনা হচ্ছে। আলোচনা করেন, আপনার আমাদের তো কোনো সমস্যা নেই আলোচনা করতে, আপনি কেন বারবার এক কথা বলে টাইম হয়ে যাচ্ছে কথাটাকে? এইজন্য আমি চলে যাচ্ছি, আমার আর কোনো রিজন নেই। সময় থাকলে আমি অবশ্যই কথা, আমি সিনসিয়ারলি ডিবেট করতে যাচ্ছি, আপনারা আমার কণ্ঠস্বর শুনে কি বুঝতে পারছেন না যে আমি যদি বিতর্ক করতে আসতাম তাহলে আমি ওই টোনে কথা বলতাম। আমি আসলে বোঝার চেষ্টা করতেছি যে আমারটা যদি ভুল থাকে আমি বুঝবো, আমি নিয়ে নিব, সত্যি আমি কোনো মানে সুপিরিয়র নলেজ ক্লেম করে এখানে আসিনি, আমি নিজেও বোঝার চেষ্টা করছি। আপনি বলুন শুনি। এখানে যে জিনিসটা হচ্ছে যে ইয়েটা আছে, যে আমি যতটুকু জানি আমি কোরআনের আয়াত সম্পর্কে, যে সূরা রহমানের একটা আয়াত আছে এবং অন্য একটা সূরাতে একটা আয়াত আছে যেখানে বলা হয়েছে যে দুটো বডি অফ ওয়াটারস এর মাঝখানে রয়েছে বারজাক, যেটা একে অপরকে তারা হচ্ছে যে সীমা অতিক্রম করে না। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাকুল লা ইয়াবগিয়ান। আরেক জায়গায় আছে হাজিসা। এখন এই যে বারজাক এবং হাজিস এই শব্দগুলো কিন্তু আরব জাতির মধ্যে আগে থেকেই ছিল। দ্যাট মিন্স এই শব্দটা কোরআন নতুন করে ইন্ট্রোডিউস করে নাই, এবং এটা বলতে মূলত তারা বুঝতে হচ্ছে মোহনা। এটাকে আমরা এখন হয়তো আমরা সায়েন্স দিয়ে আমরা স্টাডি করছি, অনেক মুসলিমরা বলতেছে যে করলেন না একদম ভাই মিথ্যা দাবি করলেন ভাই, আপনি যে দাবিটা করলেন তার সপক্ষে প্রমাণ দেখান। এবং আমি আপনাকে বলি, আপনি দেখেন আপনি হাজিজের ডিকশনারি মিনিং দেখেন, আমি একটু আগে দেখেছি এটা হচ্ছে বাফার, এটা হচ্ছে বাফার। আমি আপনাকে আল্লামা ইবনে কাসিরের তাফসীর একটু আগে আমি আল্লামা ইবনে কাসিরের তাফসীর থেকে দেখিয়েছি যে সেখানে পরিষ্কার ভাবে মানে অনেক সাহাবী ব্যাখ্যা বিশ্লেষণ করে। আপনি মাঝখানে কথা বলেন না, একটু শুনেন। একটু শুনে নিন আসিফ ভাই, এবার একটু শুনে নিন। আপনি বক্তব্যটা দেবেন বলেছিলেন, দিয়েছেন, শুনে নিন। না আমি পুরোটা বলতে পারিনি, আমি বলেছিলাম যে হাজিস এবং বারজাক এই দুটো শব্দ আছে, এই দুটো শব্দ কোনটাই দুর্বেদ্য দেয়াল বুঝাইতে হবে এমন কোনো কথা নেই ভাই। একটা সংজ্ঞাটা এটা শব্দটা শিখতে যাব ভাই আপনার কাছ থেকে, এটা লিঙ্গুইস্টিক্যালি অ্যারাবিক ডিকশনারি থেকে পাবেন। কথাটা শুনেন, এটা আপনি তাফসীর থেকে নিলে হবে না, এটা আপনি ডিকশনারি থেকে নিতে হবে। কথাটা শুনেন, কোনো ওয়ার্ডের মিনিং তো আপনি ডিকশনারি থেকে নেবেন, ঠিক না? আপনি কথাটা শুনে নেন, আপনি কথার মাঝখানে বারবার চিৎকার করছেন। আমরা এখানে সবচেয়ে প্রখ্যাত তাফসীর ইবনে কাসির থেকে সরাসরি দেখছি। আপনি কিভাবে কোন অথরিটিতে আমাদেরকে এইটা শব্দের অর্থ শেখাচ্ছেন, যেখানে আমাদের কাছে তাফসীর ইবনে কাসির আছে, তাফসীর জালালাইন আছে,
তাফসিরে আমি এখন তাফসিরে মাঝারি বের করতেছি, প্রত্যেকটা তাফসির আমি এই তাফসীর is আয়াতগুলো not dictionary. ভাই তাফসীর ভাই can be আপনি ভাই mistaken. মাঝখানে কথা Can be বলে mistaken. যাচ্ছেন, আপনি আপনি authority চুপ করে জিজ্ঞেস যাচ্ছেন, করছেন, আমি authority কথা বললাম। আমির ভাই উনি মাঝখানে তাফসীর চুপ it করে cannot যাচ্ছেন। be the দেখেন authority, only authority. আপনাকে আসিফ ভাই ডিকশনারি আসিফ ভাই আপনি একটুখানি দাঁড়িয়ে যান, একটু মাঝখানে আসিফ কথা ভাইয়ের বলে কথাটা যাচ্ছেন। শেষ হোক, একটুখানি দাঁড়িয়ে যান। হ্যাঁ প্লিজ আসিফ ভাই। অমিত ভাই কোন শব্দের মানে কি সেটা কি আমরা মানে আপনার মতো একজন মানে লোকের কাছ থেকে জানবো? মানে কোন শব্দটা কোন জায়গায় ব্যবহৃত হওয়ার অর্থটা কি এবং কি পরিপ্রেক্ষিতে ব্যবহৃত হয়েছে সেটার পেছনের ইতিহাসটা কি, সেটা কি আমরা আপনার মতো একজন লোকের কাছ থেকে জানবো যার কোনো ইসলাম সম্পর্কে আমি নিশ্চিত, ইসলাম সম্পর্কে আমি আপনাকে 5টা প্রশ্ন করলে আপনি 5টার একটারও উত্তর দিতে পারবেন না। আমি আপনাকে এই চ্যালেঞ্জটা করে দিচ্ছি, আমি এই সময় আমি আপনাকে ইসলাম সম্পর্কে 5টা প্রশ্ন করবো, আপনি একটারও মানে বেসিক 5টা প্রশ্ন করবো, খুবই বেসিক, ভেরি বেসিক, যেই ভেরি বেসিক কোশ্চেন গুলার মানে যে কোনো মুসলমানেরই জানা থাকার উচিত। আমি আপনাকে 5টা প্রশ্ন করবো, আপনি একটারও সঠিক উত্তর দিতে পারবেন না। আমি গ্যারান্টি দিচ্ছি আপনার কাছ থেকে কি আমরা এই শব্দটার অর্থ জানবো? আপনি কি সেই অথরিটি, নাকি আমি আমরা যে রেফারেন্স দেখিয়ে আলোচনাটা করেছি, আল্লামা ইবনে কাসির যিনি হচ্ছেন ইসলামের ইতিহাসে অন্যতম প্রখ্যাত তাফসীরকারক, যার তাফসীরগুলো বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যপুস্তক, যেগুলো রীতিমতো যেই তাফসীর গ্রন্থকে নিয়ে রীতিমতো পড়ালেখা করা হয়, সেই তাফসীর গ্রন্থ থেকে আমরা দেখবো। কার কাছ থেকে জানবো কে এটার অথরিটি বলেন তো? এটা হচ্ছে আপনি কোরআনের অর্থ, আপনি যদি শব্দিক অর্থ জানতে চান আপনাকে ডিকশনারিতে যেতে হবে। এটা যে কোনো আলেমকে যদি আপনি যদি ভালো আলেম হয় তাহলে সে বলবে যে না, আপনাকে সবার প্রথমে হচ্ছে যে আপনাকে এর অর্থটা, শাব্দিক অর্থ, লিটারেল মিনিংটা জানতে হবে। কারণ কোরআন তো কোনো অর্থ বলতে আসে না, কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। তার মানে আরবরা অলরেডি একটা বিষয় সম্পর্কে জানতো, সেটাই কোরআনে এসেছে। ওই শব্দটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চয়েস করেছেন। তার মানে ওই শব্দটা আমাকে জানতে হবে আরবি ভাষার বেসিস থেকে। আরবি ভাষা থেকে তাফসীর তো অনেক ইবনে কাসির হচ্ছে 900 বছর পরে এসেছে, 900 বছর পরে এসেছে। আমি তো ইবনে কাসিরকে বেসিস ধরতে পারি না একটা শব্দকে বোঝার জন্য। সে একটা ব্যাখ্যা দিতে পারে, তাকে ব্যাখ্যা দিলেও সেই ডিকশনারি মানে আমি আপনাকে বেসিস ধরবো, আপনাকে বেসিস ধরবো, আপনি আমি কেন বলছি? আমি তো ডিকশনারি কথা বললাম, আপনাকে বেসিস ধরবো, আমি তো ডিকশনারি কথা বললাম ভাই। মানে আপনি হচ্ছে, আপনাকে আমি বলেছি যে আপনাকে আমি ইসলাম সম্পর্কে এখন 5টা প্রশ্ন করব, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, অমিত ভাই আপনি সাক্ষী আছেন, 5টা প্রশ্ন করব, একটা আমি ভুল হতে পারি, আপনি করেন না, আমি ভুল হতে পারি, ভুল হলে বলবো আমি জানি না, কিন্তু এখানে আমি তো অথরিটি শাস্তি আসি নাই। আমি তো আপনাকে বললাম একটু আগে আমি ডিকশনারি চেক করেছি ভাই, ডিকশনারিতে এটা বলা হচ্ছে যে, এবং আমি আগে থেকে জানতাম এটা, আমি আরবিকের উপর আমার পড়াশোনা আছে, আমি আপনাকে বারবার বলছি, আবারও বলছি, আমি আপনাকে এই মুহূর্তে ইসলাম সম্পর্কে 5টা প্রশ্ন করব, আপনি একটারও সঠিক উত্তর দিতে পারবেন না, যেগুলো হচ্ছে ইসলামের ভেরি বেসিক কোশ্চেন। সেখানে আল্লামা ইবনে কাসির হচ্ছেন গিয়ে ইসলামের ইতিহাসে আরবি ভাষার উপরে বিশেষজ্ঞ একজন, আরবি ভাষার উপর অত্যন্ত বড় বিশেষজ্ঞ একজন, যিনি হচ্ছেন আরবি ভাষার উপর, আবার বলছি আরবি ভাষার উপর অত্যন্ত বড় বিশেষজ্ঞ, অত্যন্ত মানে উন্নত মানের গবেষক এবং বিশেষজ্ঞ। তিনি স্টিল হি ক্যান ডু এ মিস্টেক, তারপর তিনি ভুল করতে পারেন। এবং আপনি অসংখ্য তাফসীর পাবেন যে একজন তাফসীরকারক আরেকজন তাফসীরকারকের ভুল ধরিয়ে দিয়েছেন। আপনি ইবনে কাসিরের ভুল, আপনি দেখবেন যে অন্য তাফসীরের ভুল ধরা হয়েছে, তাহলে আপনি কি বলবেন? আপনি কোনটা বেশি সঠিক করবেন? হতে পারে, যে কেউ ভুল হতে পারে, অবশ্যই কোনো বেসিস হতে পারে না। কথার মাঝখানে কথা বলে যাচ্ছেন ভাই, কথার মাঝখানে কথা বলে যাচ্ছেন। আমি অবশ্যই জানি যে যে কোনো মানুষই ভুল করতে পারে, কিন্তু যিনি হচ্ছেন আরবি ভাষার উপর একজন বিশেষজ্ঞ পণ্ডিত, এবং তাকে বলা হয় আল্লামা, মানে হচ্ছে গিয়ে বিরাট বড় মাপের পণ্ডিত, যিনি সেই পণ্ডিতের বই থেকে আমরা রেফারেন্স দিচ্ছি। আপনি যেই কথাগুলো বলছেন, আপনিও তার বিপরীত কিছু কথা বলছেন, আমরা কোনটাকে অথরিটি হিসেবে গ্রহণ করতে পারি ভাই? আরবি ইবনে কাসির কথা যখন আপনি বলছেন, এরকম কোন জায়গায় বলা নাই যে ইবনে কাসির হচ্ছেন আরবি ভাষার উপর অনেক বড় পণ্ডিত। বরং আরবি ভাষার উপর বড় পণ্ডিতের কিছু পার্টিকুলার নাম আছে, আপনি দেখবেন যে সিবাওয়ের কথা আছে, তারপর আপনার যে আরো বেশ কিছু গ্রামারিয়ানদের কথা আছে, যারা হচ্ছে আরবি ভাষার উপর আসলেই বড়। তিনি একজন মুফাসসির ছিলেন, ফাইন, তিনি কোরআনে অনেক তাফসীর করেছেন, সেখানে কিছু জিনিস রাইট হতে পারে, কিছু জিনিস রং হতে পারে। আমি বলছি না তাটা রাইট না রং, আমি বলছি শি শুড নট বি দ্য সোর্স। আপনি অ্যারাবিক ইয়াতে না আমরা আপনাকে অথরিটি মানবো ভাই? আপনি কথাটা বুঝতেছেন না কেন? আপনি কথাটা বুঝতেছেন না কেন? আপনার কোনো রেফারেন্সহীন, আপনার কোনো রেফারেন্সহীন, আপনার কোনো তথ্য প্রমাণহীন, আপনাকে আমি বলেছি যে ইসলাম সম্পর্কে আমি 5টা প্রশ্ন করি, আপনি 5টার একটার উত্তর দিতে পারবেন না। যিনি হচ্ছেন গিয়ে 5টা প্রশ্নের একটার উত্তর দিতে পারবেন না, এটা গ্যারান্টেড, আমি গ্যারান্টি দিচ্ছি। তার কাছ থেকে আমাদেরকে কোরআনের একটা শব্দের মানে শিখতে হবে। এবং আল্লামা ইবনে কাসির মানে দিচ্ছি না, আমি বলি আপনি যান ডিকশনারিতে যান, আপনি ইউ ডু ইওর ওন রিসার্চ, ইউ ডু ইওর ওন রিসার্চ। আমি যদি ভুল হয়, আমি ভুল, আপনি সত্য জানেন। একটু থামেন। ইসলামের পরিভাষাতে অমিত ভাই আপনাকে আমি বলছি, কুফর শব্দটার যে মূল কুফর শব্দটা কিন্তু আরবি ভাষাতে আগে থেকেও ছিল। কুফর শব্দটার যে শাব্দিক অর্থ, সেই শাব্দিক অর্থটা হচ্ছে গিয়ে ঢেকে রাখা বা গোপন করা, ঠিক আছে? এই কুফর শব্দটা থেকে কাফের শব্দটার উদ্ভব ঘটেছে, এবং যারা ঢেকে রাখে, যারা গোপন করে, তারাই হচ্ছে কাফের। কিন্তু এটার যে মূল ভাষাগত উৎস, বা আরেকটা কথা বলি আপনাকে, হিজর মানে হচ্ছে গিয়ে দেশ থেকে বিতাড়িত। হিজরা, যে মানে উর্দুতে একটা আছে হিজরা শব্দটার মূল ধাতু মূল হচ্ছে গিয়ে এইটা
যে হিজর দেশ থেকে পরিত্যক্ত যারা হিজরত যারা করে তারা হচ্ছে দেশ থেকে পরিত্যক্ত হওয়া। হিজরি সাল যে গণনা হয় সেটা হচ্ছে সেই যে মোহাম্মদকে যখন তার গোত্র থেকে পরিত্যক্ত করা হয়েছিল সেটা। এবং হিজরা আমরা যে হিজরা বলে গালি দিই অনেক কিছু বৈচিত্র্যময় লিঙ্গের অধিকারীদেরকে, সেটা হচ্ছে সেই জায়গা সেই ধাতুমূল থেকে উদ্ভূত হওয়া একটা শব্দ। কিন্তু এই যে কুফর শব্দটার কথা আমি বললাম আপনাকে, ইসলামের পরিভাষায় কিন্তু কুফর শব্দটার আলাদা একটা মিনিং আছে। ইসলামের পরিভাষায় কুফর শব্দটার মিনিং কি, কাফের শব্দটার মিনিং কি? যারা ইসলামকে স্বীকার করে না, ইসলামকে সত্য বলে গ্রহণ করে না, তারা হচ্ছে কাফের। যারা গ্রহণ করে না, সেই গ্রহণ করার জিনিসটা হচ্ছে কুফর। যারা হচ্ছে ইসলামকে, আল্লাহকে মানে মানে সর্বোচ্চ ঈশ্বর এবং মোহাম্মদকে তার নবী হিসেবে গ্রহণ করে না, তাদেরকে। এখন কিন্তু আমরা যদি ডিকশনারি ঘাটতে যাই এবং ইসলামের পরিভাষায় এটার যে অর্থ সেটার কিন্তু পার্থক্য আমরা লক্ষ্য করব, তাহলে আমরা কোনটাকে নিব? ইসলামের পরিভাষাতে কিন্তু শুধুমাত্র ওই অর্থটাই নিতে হবে যেটা ইসলামের পরিভাষাতে যেটা আছে। ইসলামের পরিভাষাতে কাফির আমি আপনার সাথে এগ্রি করি, আপনার পড়াশোনা আছে, আমি এগ্রি করি, কিন্তু শুনেন এটা হচ্ছে টেকনিক্যাল মিনিং, যেটা হচ্ছে পারিভাষিক অর্থ না। শুনেন বারজাকে কুরআন পাকা বারজাক বা হাদিস কে পুরো পারিভাষিক অর্থ দেয় নাই ভাই। একটু শেষ করতে দেন ভাই, একটু শেষ করতে দেন ভাই। আরে এ কি, আমি মিউট করছিলাম না, আমি ওনাকে আচ্ছা বলেন, কিন্তু এটা আপনার পয়েন্টটা ইয়ার উপর খাটে না, বারজাক বা হাদিসের উপর মানে আপনি আমাকে তো শেষ করতে দেন নাই। তো আপনি তো খাটে কি খাটেন, আপনি এইভাবে আগে থেকে বলেন, আপনাকে তো শেষ করতে দেবেন। কোরআনে যে কয়টা শব্দ আছে সেই কয়টা শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে হাদিসে পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে। কোরআনের শব্দের অর্থটা সবচাইতে ভালো কে বুঝেছেন? সবচাইতে ভালো বুঝেছেন নবী মুহাম্মদ। কারণ জিব্রাইল তাকে এই জিনিসটা বিস্তারিত ভাবে কোরআনের আয়াতগুলাকে ব্যাখ্যা করে দিয়ে গেছে। এবং নবী মুহাম্মদ কাকে শিখিয়ে গেছে সেই ব্যাখ্যাগুলা? শিখিয়ে গেছে তার সাহাবীদেরকে। তারা কাকে শিখিয়ে গেছে? তাদের তাবেঈদেরকে। তাবি মানে হচ্ছে সাহাবীদের সাহাবী যারা, তাদেরকে বলা হয় তাবি। তারা কাদেরকে শিখিয়ে গেছে? তাবেঈনদেরকে শিখিয়ে গেছে। তাবেঈন কারা? তাবেঈন হচ্ছে তাবিদের সাহাবী যারা, মানে তাবেঈনদের ছাত্র যারা, তারা হচ্ছে তাবেঈন। এই যে চারটা জেনারেশন, নবী মুহাম্মদ, তার সাহাবীগণ, তার তাবেঈগণ এবং তার তাবেঈনগণ। নবী মুহাম্মদ বলে গেছেন যে কোরআনের ব্যাখ্যা, কোরআনের বিশ্লেষণ এই চারটা জেনারেশন পর্যন্ত সহিহ হাদিসের বর্ণনা মতে, এটা যে কথাটা বলছি সেটা হচ্ছে সহিহ হাদিসের বর্ণনা মতে, যে এই চারটা জেনারেশন পর্যন্ত তারাই সর্বোচ্চ ব্যাখ্যাটা করতে পারবে, সবচেয়ে ভালো ব্যাখ্যাটা করতে পারবে। কারণ হচ্ছে নবী মুহাম্মদকে জিবরাইল যে জিনিসটা শিখিয়ে গিয়েছিল সেই ব্যাখ্যাটা হচ্ছে পিওরেস্ট ব্যাখ্যা, সবচেয়ে পিওর ব্যাখ্যা। তারপরে ব্যাখ্যাটা হচ্ছে একটু হয়তো তার ভিতরে দূষণ ঢুকে যেতে পারে, তারপরে ব্যাখ্যাটার ভিতরে একটু দূষণ ঢুকে যেতে পারে। কিন্তু নবী মুহাম্মদ সরাসরি স্বীকৃতি দিয়ে গেছে, নবী মুহাম্মদ, তার সাহাবীগণ, তার তাবেঈনগণ এই পর্যন্ত ব্যাখ্যাটা পিওর থাকবে, এরপর থেকে সেটার বিকৃতি সাধন হতে শুরু করবে। এখন তাফসীর গ্রন্থগুলো আসলে কি? তাফসীর গ্রন্থগুলো হচ্ছে সেই গ্রন্থগুলা যেই গ্রন্থগুলাতে নবী মুহাম্মদ কোরআনের ব্যাখ্যা কিভাবে করেছেন, তার সাহাবীগণ কোরআনের ব্যাখ্যা কিভাবে করেছেন, তার তাবেঈনগণ কোরআনের ব্যাখ্যাকে, কোরআনের আয়াতের ব্যাখ্যাটাকে কিভাবে করেছেন, সেইটার সম্মিলিত রূপ। আমি যে তাফসীর ইবনে কাসির থেকে দেখালাম সেটা কি তাফসীরে ইবনে কাসিরের মতামত, নিজস্ব মতামত? নো, এইগুলা হচ্ছে একদম মানে ইয়া লেভেলের কথা, ফালতু লেভেলের কথা। এটা তো ইবনে কাসিরের কোনো মতামত না। ইবনে কাসির নবী মুহাম্মদ, তার সাহাবীগণ, তার তাবেঈনগণের বক্তব্যগুলাকে একত্রিত করেছেন, একত্রিত করে কম্পাইল করেছেন, যেটা যেটা এর আগে তাফসীরে তাবারির ভিতরে আছে। তাফসীরে তাবারির ভিতরে যে জিনিসটা ছিল, তাফসীরে তাবারি যে জিনিসটা করেছেন সমস্ত কিছুকে নিয়েছেন, মানে এইদিক সেদিক কোনো চেক করেন নাই, চেক না করে সবকিছুকে ঢুকায় ফেলছেন। তাফসীরে ইবনে কাসির যেটা করেছেন সেই তাফসীরে তাবারি থেকে আমি একটু বলি, তাফসীর তিন রকম ভাবে হয়, কোরআন দিয়ে হয়, হাদিস দিয়ে হয়, আরবিক ল্যাঙ্গুয়েজ দিয়ে হয়। আমি আরবিক ল্যাঙ্গুয়েজের মধ্যে সীমাবদ্ধ আছি। আপনি যদি আমাকে কোনো হাদিস বা কোরআনের আয়াত দিয়ে দেখাতে পারেন যে আমারই ব্যাখ্যাটা ভুল, তাহলে আমি অবশ্যই মেনে নিব। কথা বলে যাচ্ছে ভাই, কথা কেন বলে যাচ্ছেন আপনি? মানে কি ভুল বলেন না, আমার সময় নাই, আমি চলে যাচ্ছি। ভাই আপনার সময় না থাকলে আপনি একটু সময় নিয়ে আসবেন, কথা বলার জন্য সময় যতটুকু নিয়ে আসলে পুরো সময়টা তো আমি পাই নাই ভাই। সময় লাগে, আপনি তাহলে আপনারা অনেক বলেছেন, হয়তো আপনাদের সময় থাকবে সেদিন আপনি আসবেন আবার, তাহলে আজকে সময় নিয়ে আজকে আচ্ছা আমি আসবো, আমি কথা দিচ্ছি, আমি চেষ্টা করব। তাহলে আমার কথা শেষ করতে দেন, আমার কথা শেষ করতে দেন আপনি। ভাই তাবারি যে তাফসীর গ্রন্থটা লিখেছেন, যে গ্রন্থটা লিখেছিলেন, তিনি সমস্ত কিছুকে একত্রিত করেছিলেন, কিন্তু ইবনে কাসির দেখেছিলেন সেগুলোর ভিতরে অনেক ভুল তথ্য ঢুকে আছে। তিনি সেই জিনিসগুলোকে রিচেক করেছিলেন, বারবার অনেকভাবে চেক করেছেন, অনেকগুলা সোর্স থেকে সেই জিনিসগুলোকে যাচাই বাছাই করেছেন। যাচাই বাছাই করে মোটামুটি যে জিনিসগুলা মোটামুটি অথেন্টিক দেখা গেছে সেই জিনিসগুলোকে তিনি একত্রিত করেছেন। তো
তাফসির ইবনে কাসির মানে কিন্তু এটা না যে অনেকে যদি মনে করে যে না এই এত বছর পরে একজন এসে যদি তার মতামত লেখে তাহলে এটা আমরা কেন মানবো। নো, এটা হচ্ছে এই যে আমি যে ইবনে আব্বাসের কথা বললাম, ইবনে আব্বাসের এই বিষয়ে কি বলেছেন, অমুকে কি বলেছেন, তমুক সাহাবী কি বলেছেন, সেগুলোর কম্পাইলেশন হচ্ছে তাফসির গুলা। ভাই এই জিনিসগুলো আপনারা কেন বোঝেন না যে তাফসির মানে হচ্ছে কারো মতামত না? তো এগুলো কেন বোঝেন না? তাফসীর কারো মতামত হতে পারে, আমি বলি না যে তাফসীর সবই মানে মতামত, তাফসীর কারো মতামত হতে পারে, এখানে মতামত রয়েছে মানুষের, এই মতামত ভুলও হতে পারে, সেটাই আমার কথা ছিল। আচ্ছা ধন্যবাদ, আপনার সাথে আলোচনা করে আলোচনা হলো। আমি আজকে আর কন্টিনিউ করতে পারছি না। না আমার ভুল থাকতে পারে, আমার ভুল হলে আমি ভুল, আমি মেনে নিচ্ছি। আচ্ছা এক সেকেন্ড, আরে আপনি এখনো কথা বলছেন। আচ্ছা ঠিক আছে, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, আপনি কি বললেন এই যে কথাটার অর্থ হচ্ছে বাফার বলছিলেন, তাই তো? জি। আচ্ছা, এই বাফার কাকে বলে? বাফার কথাটার অর্থ কি একটু যদি এটা বলেন, একটু আমাদেরকে যদি একটু দেখেন। আপনার রাজনীতির মধ্যে বাফার স্টেট বলে একটা কথা আছে, আপনারা খেয়াল করে দেখবেন। বাফার স্টেট মানে কি? দুটো রাষ্ট্রের মানে আপনি যদি ডিপ্লোমেসির মধ্যে আলোচনা করেন দেখবেন যে বাফার স্টেট বলে একটা রাজনীতিতে চলে গেলেন, এটা জলের কথা হচ্ছিল না। রাজনীতি একটা শব্দ ব্যবহার করে, শব্দটা কেন ব্যবহার করতেছে আমি বলতেছি। আপনি বাফার, আচ্ছা ঠিক আছে, বাফার মানে একটা সাম্যাবস্থা বলতে চাইছেন কি? হ্যাঁ হ্যাঁ, দুটা জিনিসের মাঝখানে কোন একটা মধ্যবর্তী জায়গা, যেখানে মধ্যে দুটা জিনিসের মিক্স থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, বাট এটা মধ্যবর্তী জায়গা। এটা যেরকম বার্সা হচ্ছে একটা মধ্যবর্তী জায়গা, যেরকম মোহনাকে আমরা একটা মধ্যবর্তী জায়গা মনে করি, এখানে নোনা পানিও থাকে। কিন্তু এখানে কি সেই জিনিসটা বলছে কি, ওখানে বলছে যে না দুটো যেন প্রবাহিত না হয়, এরকম কথা একটা বলছে না, যেন তিনি দুটো পাশাপাশি প্রবাহিত না হয়? লা ইয়াবগিয়ান মানে হচ্ছে একটা আরেকটাকে কমপ্লিটলি পরাভূত করে না। দ্যাট মিন্স কমপ্লিটলি লোনা পানি মিষ্টি পানিও হয় না, মিষ্টি পানি লোনা পানিও হয় না। কিন্তু সেই জিনিসটা হয়, সেই জিনিসটা হয় না না। আপনি কি নদীকে দেখছেন কখনো সাগর হয়ে যেতে? সাগরকে দেখছেন কমপ্লিটলি নদী হয়ে যেতে? ওই জিনিসটাই বলছিল আসিফ ভাই শেষকালে, ওই জিনিসটাই বলছিল যে সাগরের মধ্যে নদীর মধ্যে যখন যখন আসে, যখন ওয়েভ যখন আসে, তখন সেটা চলে আসে, তখন সেটা মেশামেশি হয়, সেই জিনিসটাই বলছিল। না মেশামেশি তো হয়, এটা তো মোহনাতে হচ্ছে মেশামেশি, আমি তো ডিনাই করছি না, কিন্তু অবশ্যই হয়। হ্যাঁ তার মানে ওই যে বলে যে এটা আমি ডিনাই করছি, এবং কোরআনে এই মিক্সটাকে কোরআন বলতেছে, এই যে মিক্সটা হয় ওইটাই বারজাক বলতেছে। দ্যাট মিন্স বলছি যে কোরআন মিক্স হয়, কিন্তু আমি তো বুঝলাম যে মিক্স হয় না। না না, এটা ভাই সবাই অনুবাদ করলে মিক্স হয় না, সবাই অনুবাদ করলে মিক্স হয় না, এখন আমরা শুনলাম মিক্স হয়। ওয়াও, যারা না সবাই এটা বলতেছে না, এটা সবাই বলতেছে না। যাই হোক, আমার কথা হচ্ছে যারা বলতেছে। ভাই আপনি সময় নিয়ে আসেন না কেন ভাই? তাহলে এখন আমরা তো এই যে আজকে আবার অনেকগুলো অনুবাদ দেখতাম তো, আমরা এখানে অনেকগুলো অনুবাদ আমাদের কাছে আছে। তো আপনারা লেক্সিকন যে ডিকশনারিগুলো আছে বলে দেখেন, এটা হচ্ছে একটা মধ্যবর্তী অবস্থা। দেখতে হবে কেন? আমরা যে পণ্ডিত যারা হচ্ছে ভাষার উপরে পণ্ডিত, তা সৌদি আরব থেকে অনুবাদ আল বায়ান ফাউন্ডেশন থেকে ওদের কথাবার্তা আমি দেখেছি। আল বায়ান ফাউন্ডেশন থেকে প্রকাশিত যে অনুবাদ গ্রন্থটা, সেই অনুবাদ গ্রন্থটা সরাসরি খুললে ভাই এমন তো আপনি বলতে পারবেন না যে আল বায়ান ফাউন্ডেশনের ওরাই বোঝে না, ওরা আরবি ভাষা বোঝে না। এটা তো আপনি বললে তাহলে আমাদের হাসতে হবে। যে কোনো ট্রান্সলেশনের মধ্যে এরর আছে, এটা কেউ ডিনাই করবে না, সবাই বলবে যে ট্রান্সলেশন ক্যানট বি পারফেক্ট। মানে আপনি বলতে চাচ্ছেন যে কোরআন কি আসলে কেউ কিছু বোঝে না, এত 1400 বছর ধরে কেউ কিছু বোঝে না, যারা অনুবাদ করতে কেউ কিছু বোঝে নাই। না কিছু আয়াত আছে যেগুলোতে মেজরিটি মানুষের ভুল হতে পারে। এই জন্য বললাম যে ওপিনিয়ন ক্যান এরকম হয়েছে। আমি একটা জিনিস বুঝলাম না, বাংলা এবং আরবি ভাষার উপরে যারা বিশেষজ্ঞ এবং মদিনা বিশ্ববিদ্যালয়ে যারা 40 বছর ধরে শিক্ষকতা করছেন, আলেমদের মধ্যে ওপিনিয়ন রয়েছে, শয়তান হচ্ছে জিন। দেখেন উনি কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছেন ভাই। আসিফ ভাই কি রেজাউল ভাই নাকি? আসিফ ভাই কি রেজাউল ভাই নাকি? না না, আমি রেজাউল ভাই না। অমিত ভাই 40 বছর ধরে যারা হচ্ছে মদিনা বিশ্ববিদ্যালয় অথবা আল আজহার বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষার উপরে শিক্ষকতা, মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে শিক্ষকতা করে এসেছেন, ডিন হিসেবে শিক্ষকতা করে এসেছেন, ওনারা যে অনুবাদ গ্রন্থগুলো লিখেছেন, যে অনুবাদগুলা কোরআনের অনুবাদগুলা যেগুলো এখন আমরা পাই, আল বায়ান ফাউন্ডেশন হচ্ছে মানে সবচেয়ে শ্রেষ্ঠ অনুবাদ, যেটা হচ্ছে সরাসরি সৌদি আরবের সরকার দ্বারা স্বীকৃত এবং শ্রেষ্ঠ অনুবাদ। সেই অনুবাদটা আমরা বের করে দেখতে পারি, সেখানে কি লেখা আছে। এখন আপনি যদি মানে ধরেন অমুক এলাকায় বিড়ি খাইতে খাইতে মানে আইনস্টাইনের তত্ত্বকে উল্টা ফেলেন, হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছি এটা যে এই যে যারা এই আলবায়ান ফাউন্ডেশনের যে অনুবাদ গ্রন্থটা বের হয়েছে, তারা তো তার সেক্টরে তো তারা আইনস্টাইন, তাদেরকে আইনস্টাইনই বলা যায়। তার সেক্টর অমিত ভাই নাকি ভাই? তার সেক্টর অবশ্যই তারা ডেফিনেটলি তারা অবশ্যই জানি। আইনস্টাইন তো এবং সেটা একজন বিশেষজ্ঞ। নিলস বোর তো তাকে মেনে নেন। কথাটা শেষ করতে দেন, কথাটা শেষ করতে দেন। তার সেক্টরে তো সে আইনস্টাইন, সে তো বিশেষজ্ঞ একজন, 40 বছর ধরে সে শিক্ষকতা করতেছে আরবি ভাষার উপরে। তাকে দিয়ে সৌদি সরকার বাংলা অনুবাদ করাইছে, আল বায়ান ফাউন্ডেশন এটা প্রকাশ করেছে। এখন সেই বইতে লেখা আছে যে দুর্ভেদ্য অনতিক্রম ব্যবধান, সেটা অতিক্রম করে না। আপনি চায়ের এলাকার টঙের দোকানে চা খেতে খেতে আপনি হচ্ছেন গিয়ে আরবি ভাষাও কিছু জানেন না, আপনি ইসলাম সম্পর্কে, আমি আবার বলছি 5টা প্রশ্ন করলে আপনি ফট করে বলে ফেলতেছেন, অমুক অনুবাদ আমি তো স্টাডি করে। ভাই একটু শোনেন, আপনি ফট করে বলতেই পারেন, আপনার মুখ আছে ভাই, আপনি যে কোনো কথা বলতেই পারেন, আপনার বাক স্বাধীনতা আছে, আপনার মুখ আছে, আপনার কথা বলতে পয়সাও লাগে না ভাই, বলতেই পারেন যে অমুকে চায়ের দোকানে এখানে বলে তো খারাপ লাগে।
না, আমি তো আপনাকে এই কারণেই বলেছি যে আপনি তাদের তাদের ইয়া থেকে তাদের সাথে তুলনা করলে আপনি তো চায়ের দোকানের থেকে বেশি কিছু না ভাই। হ্যাঁ, আমি এই বিষয়ে গ্যারান্টি দিতে পারি যে আপনাকে, আমি তো গ্যারান্টি বারবার দিচ্ছি যে আপনাকে আমি 5টা প্রশ্ন করি ইসলাম সম্পর্কে, আপনি একটার উত্তর দিতে পারবেন না। And একজন মানুষ আলবায়ান ফাউন্ডেশনের যে অনুবাদ, আপনি প্লিজ করেন, আমি শুনি আপনার 5টা প্রশ্ন কি। আমি তো না দিতে পারলে আমি ভুল, আপনি আমাকে প্রশ্ন করেন। মানে আপনি আমি জানি না, আমি তো না দিতে পারলে আমি হয়তো অজ্ঞ হতেও পারি। আমার তো কথা হচ্ছে আমি একটা পয়েন্ট থ্রো করেছি, মানে আপনি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে 100% ক্লেম করার দাবি নিয়ে এখানে আসি না। তাহলে আমি আপনাকে ইসলাম সম্পর্কে 5টা প্রশ্ন করতে চাই ভাই। আপনাকে আমি আমাকে অন্য কোনো ডিবেটারের মতো মনে করেন না। আমি অনেক আপনাদের মতো অনেক লোকদের সাথে ডিবেট করছি, আমার পরিচিত অনেক লোক। ভাই অনেক ভালো করেছেন। তাহলে আপনাকে আমি ইসলাম সম্পর্কে 5টা প্রশ্ন করি, ঠিক আছে? করব? আচ্ছা, আপনার প্রশ্নের আনসার দিয়ে আমি চলে যাব। আচ্ছা, আপনি বলেন তাকলিদ কাকে বলে? আচ্ছা, তাকলিদ শব্দ হচ্ছে কিলাদা শব্দের অর্থ হচ্ছে নেকলেস। মানে তাকলিদ হচ্ছে যে কাউকে হচ্ছে যে অনুসরণ করা উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দা রিজন বিহাইন্ড ইট। মানে দলিল ছাড়া কাউকে যদি অনুসরণ করা হয় অন্ধভাবে বা উইদাউট মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং, তাহলে সেটাকে হচ্ছে তাকলিদ বলা হয়। যেটা হচ্ছে লিটারাল আন্ডারস্ট্যান্ডিং। এটা হচ্ছে গলায় যেরকম রশি পরাই দিলে আপনি একজনকে টানাটানি করতে পারবেন, ওই ইয়া থেকে হচ্ছে যে সিমেন্টিক্যাল ইয়ার ফর্ম থেকে হচ্ছে যে তাকলিদ শব্দটা এসেছে। এটা কাল্লাদা ইউকাল্লিদু তাকলিদ। এটার অর্থ হচ্ছে কাউকে ফলো করা উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দা রিজন বিহাইন্ড ইট অর উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দা ডিটেইলস এভিডেন্স। এটা ইসলামের ইতিহাসে দুইভাবে দেখা হয়, একটা হচ্ছে বিশ্বাসের তাকলিদ আর একটা হচ্ছে ধর্মশাস্ত্রের তাকলিদ। বিশ্বাসের তাকলিদটা আমরা বৈধ মনে করি না, বা ধর্মশাস্ত্রের তাকলিদটাকে আমরা বৈধ মনে করি অ্যাজ লং এজ তিনি ধর্মশাস্ত্র ব্যাখ্যা করছেন, তিনি যোগ্য ব্যক্তিত্ব। আচ্ছা ঠিক আছে, আপনার উত্তরটা সঠিক হয়েছে, এটা আমাকে স্বীকার করতেই হচ্ছে, উত্তরটা সঠিক হয়েছে। না, আমি আমার কথা উইথড্র করছি যে আপনি উত্তর দিতে পেরেছেন, একটা উত্তর দিতে পেরেছেন, তাতেই হবে ভাই। হ্যাঁ, বলেন এবার। আচ্ছা ঠিক আছে ভাই, আমি মানে যদি ডিবেট করতে যে কোনো ইয়া হয়ে থাকে, ভয় থাকে, তাহলে আমি আপনাদের কাছে অ্যাপোলোজাইজ করছি। আমি আবার আসবো। আমার শোনেন, আমার কথা হচ্ছে আমার ধর্মকে আমি জোর করে প্রমাণ করতে চাই না। যদি ভুল হয়ে থাকে তাহলে ভুল, কিন্তু আমি আমার কথাটা বলতে চাই। সেক্ষেত্রে আপনারা যদি যাচাই করে মনে করেন ভুল, তাহলে ভুল। সত্য মিথ্যা বিশ্লেষণ আলোচনার মাধ্যমে উঠে আসবে, সেটাই আমি চাই। আমি ফেয়ার ডিবেটে বিশ্বাসী। আমি সোফার অনেক ডিবেট দেখেছি যেখানে মধ্যে অনেক সময় পার্সোনাল ক্ল্যাশিং হয়, আমি এটাতে ক্লান্ত অনেকটা, এই জন্য আমি ঢুকতে চাই না। তারপর বাট আমার কাছে মনে হয়েছিল যে আসিফ সাহেব অনেকদিন ধরে ফেয়ার ডিবেট করছেন বা চেষ্টা করছেন ফেয়ার ডিবেট করার, এই জন্য আমি আজকে ঢুকেছিলাম। তো আশা করছি আমি মানে প্রপারলি কন্ট্রিবিউট করছি। ধন্যবাদ ভাই। টাইম হয়ে যাওয়াতে আমার চলে যেতে হচ্ছে না। ঠিক আছে, কিন্তু একটা কথা সেটা জাস্ট একটা কথা শেষ কথা বলছি যে আপনাকে বিদায় দেওয়ার আগে, সেটা হচ্ছে সায়েন্স কোনো স্পেকুলেটিভ নলেজ নয়। এটা কোনো স্পেকুলেটিভ নলেজ নয়, এটা একদম সম্পূর্ণ ভুল কথা। যদি আপনার এটা কোনো মানে এই ধারণাটা থাকে, সেই ধারণাটা পরিবর্তন করতে পারেন। নেক্সট দিন আপনি যুক্ত হতে পারেন, আমরা এই বিষয়ে কথা বলতে পারি। হ্যাঁ, আর আরেকটা কথা আপনাকে, সেটা হচ্ছে এই যে আপনি একটা যে ওয়ার্ড বলেছিলেন না, কি ওয়ার্ড আমি জানি না, আমি ইসলাম সম্পর্কে কথাটা জানি না, আরবি ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার বাফার হিসেবে যদি আমাকে কোনো বাফার হিসেবে ব্যবহার যদি আমাকে কোথাও দেখাতে পারেন, সেটা আমাকে দেখাবেন। ঠিক আছে, নেক্সট দিন। জি অবশ্যই, ধন্যবাদ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আস্তিক ভাই। আপনাকে হ্যাঁ আস্তিক ভাই, আপনি ভালো থাকবেন, আবার আসবেন, আশা করি আবার একবার আসবেন, আমরা আলোচনা করব, সময় নিয়ে আসবেন। আজকে একটা উত্তর দিতে পেরেছেন, এতে আমি সন্তুষ্ট, খুশি হয়েছি। আমি ভেবেছিলাম বোধহয় রেজাউল ভাইয়ের মতনই গলাটা লাগছিল একটুখানি। আমি ভেবেছিলাম, এখানে অনেকে স্পেকুলেট করছিল, আমি ভেবেছিলাম রেজাউল ভাই হবে না হয়তো, তবে কিন্তু মনে হয় না, রেজাউল ভাই তো না বোধহয়। তবে আসিফ ভাই আজকে